আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছি? আশা করছি আমরা অনেক 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 ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তো হ্যাঁ, এখন তো নামাজও পিছিয়েছে না, তো তোমাদের সুবিধার জন্য, সবার সুবিধার জন্য আসলে একটু দেরিতেই শুরু করা। ওই যে এই জন্য কিন্তু কালকে থেকে তোমাদের 6:30 থেকে, সো টেনশন নাই ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। কালকে অর্ঘ্য ভাই 3 ঘন্টা 27 মিনিটের ক্লাস নিছে, আরে সেই সেরা সেরা। অর্ঘ্য ভাই বুঝছো, আমরাও কিন্তু মানে অর্ঘ্য ভাইয়ের স্টুডেন্ট, ঠিক আছে? আমাদের সময় অর্ঘ্য ভাই এরকম ক্লাস নিত। আমাদের অ্যাডমিশন টাইম এরকম, মানে অর্ঘ্য ভাইয়ের অ্যাডমিশনে তোমরা যে দেখবা 6 ঘন্টার নিচে ক্লাস পাবা না, এরকম অবস্থা, বুঝছো? তো 3 সাড়ে 3 ঘন্টা তো আসলে কিছুই না সেই জায়গায়। হ্যাঁ, কালকে থেকে 6:30টায়। ঠিক আছে, তাহলে চলো, আমরা যেহেতু একটু লেট হয়ে গিয়েছি, আমরা তাহলে পড়াশোনা শুরু করি। আজকে আমরা একদম সিম্পল একটা ছোট্ট একটা লেকচার পড়বো, ঠিক আছে? আজকে মূলত আমরা ডাক্তার হওয়ার চেষ্টা করবো কিছুটা, ঠিক আছে? চলো তাহলে ডাক্তার হওয়া যাক। ওকে, তাহলে চলো, আমরা আজকে পড়বো ইনশাল্লাহ রক্তের শেষ অংশটা, আর হলো শ্বসনের একদম শুরুর কিছু বাংলা কথাবার্তা, মানে একদম একদম ইনিশিয়াল ডেসক্রিপশন। তো দেরি না করে শুরু করি। তাহলে Z23। তো আমরা শুরু করার আগে চলো দেখি, ফার্স্ট অফ অল হৃদরোগ। হৃদরোগ কি তোমরা বাংলা সিনেমা দেখছো, যে বুকে হাত দিয়ে পড়ে যায় এবং মানে সেই লেভেলে একটা তাই না? বুকে হাত দিয়ে পড়ে যায়। আপনি অর্ঘ্য ভাইয়ের স্টুডেন্ট? আরে অর্ঘ্য ভাই তো সেই কবে থেকে ক্লাস নিচ্ছে, অবভিয়াসলি আমরাও স্টুডেন্ট অর্ঘ্য ভাইয়ের, তাই না? দেখছো না বাংলা সিনেমায় যে কোনো কারণ ছাড়া অনেক সময় এমন হয় বুকের ডান দিকে হাত দিয়ে পড়ে যায়, যে আরে তার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। সেটাই, কি একটা অবস্থা। তো এই কমেডি আল্ট্রা লেভেল থেকে কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। সেটা কি? সে লোকটা কি করেছে, বুকের বাম দিকে হাত দিয়ে পড়ে গেছে। তো মূল কথা কি? মূল কথা হলো এই যে হার্টের ডিজিজ বা হার্টের রোগ, মানে হার্টে কি কি সমস্যা হতে পারে। সো ওই যে তারা যারা এরকম হয়ে বুকে হাত দিয়ে পড়ে যায়, তারা মূলত তারা মূলত করোনারি হার্ট ডিজিজের কথা বলার চেষ্টা করে। করোনারি হার্ট ডিজিজ বা করোনারি হৃদরোগ, যেটাই বলো। ডিজিজ মানে তো রোগ, এটা তো আমরা জানি। তাহলে করোনারি হার্ট ডিজিজ বলতে কি বোঝায়, একদম সিম্পল ভাষায় এটা হলো, করোনারি ওয়ার্ডটা আমরা শুনেছি এর আগে, মনে আছে? করোনারি ধমনির সাহায্যে হৃৎপিণ্ড কি রক্ত পায়। তাহলে মূল কথা, এই রোগটা করোনারি, এই রোগটা করোনারি ধমনির সাথে জড়িত। এইটা হলো একমাত্র মূল কথা, ঠিক আছে? অর্থাৎ করোনারি ধমনীতে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে এটা আমরা পরে দেখবো, যে এখান থেকে কিভাবে হার্ট অ্যাটাক হতে পারে। ঠিক আছে, বাট মেইন কথা এটুকু বুঝলাম যে সেটা করোনারি ধমনী। এখন তোমাদের বই দেখবা আরো কয়েকটা রোগের কথা আছে। সো আমার এখানে একটা সাজেশন থাকবে, আমরা সেটা কি করব, নোট করে ফেলবো ছোট্ট করে। যেমন আর কি আছে ভাইয়া, যেমন একটা সুন্দর রোগ যেটা হলো কার্ডিও, কার্ডিও মেগালি, কার্ডিও মেগালি। তাহলে কার্ডিও মেগালি কি ভাইয়া? যেমন কার্ডিও, যেখানে এই কার্ডিও ওয়ার্ডটা বাবা বুঝবা যে এটা কি আর কথা বলেছে, হার্টের কথা বলেছে। আর মেগালি ওয়ার্ডটা মানে হলো বড় হয়ে যাবে, বাট মেগা মানে কি? মেগা মানে ইংলিশে আমরা যদি বলি, এটা হলো এনলার্জমেন্টের কথা বলতেছে। এনলার্জমেন্ট, অর্থাৎ সহজ কথায়, সহজ কথায় কার্ডিওমেগালি মানে কি? হৃৎপিণ্ড যদি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায়, হৃৎপিণ্ড স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গেছে, সেটাই হলো কি কার্ডিওমেগালি। ওকে, নাইস। আর কি হতে পারে ভাইয়া? যেমন আরেকটা হতে পারে, ধরো ধরো তোমার হৃৎপিণ্ডের মধ্যে এমন হয়েছে যে জন্মগত, তোমরা নাম শুনেছো হয়তো বা, যে জন্ম থেকে নেটে প্রবলেম, মানে জন্ম থেকেই হৃৎপিণ্ডে কোনো প্রবলেম আছে। সো এই জন্ম থেকে প্রবলেম গুলোকে আমরা বলি কনজেনিটাল। ঠিক আছে, কনজেনিটাল মানে হলো জন্মগত। তাহলে কনজেনিটাল মানে কি ভাইয়া? এটা মানে হলো জন্মগত। তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ কি জন্মগত যদি কোনো প্রবলেম হয়, সেটা হলো কনজেনিটাল হার্ট ডিজিজ বা ডিফেক্ট বলা হয় অনেক সময়। আর কি হতে পারে? যেমন ধরো হার্টে ভালভ আছে বা দরজা বা কপাটিকা আছে, ওদের কাজ কি? নিলয় থেকে আর্ট কি করতেছে, আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে রক্ত নিয়ে যাচ্ছে। তাহলে এই ভালভ গুলো বা কপাটিকা গুলো যদি ঠিকমতো কাজ না করে, সেটাকে আমরা বলি হলো ওকে, বা হার্ট ভালভ ডিজিজ। এগুলো আসলে ইংলিশে বলাটা খুবই ইজিয়ার, সো বাংলায় মানে কেমন জানি কেমন কেমন বাংলা হয়ে যায়। বাট মেইন কথা কি, এটা হলো কপাটিকা সংক্রান্ত হার্ট ভালভ ডিজিজ বা ভালভুলার হার্ট ডিজিজ বলা হয় অনেক সময়। ঠিক আছে, আর কি হতে পারে? আরেকটা জিনিস এটাও মাথায় রাখতে হবে, কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি, ওকে, হোয়াট ইজ কার্ডিওমায়োপ্যাথি? দেখো এটা একটাও মুখস্থ করতে হবে না, সব নাম দেখি তুমি পারবা। কার্ডিও মানে কি ভাইয়া? হার্ট। কার্ডিও মানে হার্ট, মায়ো মানে হলো মাসেল বা মাংসপেশি, মাসেল। আর প্যাথো, এটা ওয়ার্ডটা আসছে হলো, বা প্যাথি ওয়ার্ডটা আসছে প্যাথোলজি থেকে। প্যাথোলজি মানে কি? মানে হলো সহজ বাংলা ভাষায় ডিজিজ বা রোগ।
তার মানে কার্ডিওমায়োপ্যাথি কি, এটা মূলত হৃদপেশিতে যদি রোগ হয়, যদি কি হয় হৃদপেশিতে যে কোনো রোগ, হৃদপেশিতে যে কোনো রোগ বা ডিজিজকে আমরা কার্ডিওমায়োপ্যাথির আন্ডারে বলবো। এখন ভাই তোমাদের কোশ্চেনটা কি আসবে এখান থেকে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস ভালো মতো মাথায় রাখবে, একটা কার্ডিওমেগালি, একটা কার্ডিওমায়োপ্যাথি, বাকিগুলো নিয়ে সমস্যা নেই। কোশ্চেনটা কিভাবে আসবে, বলবে হৃদপিণ্ড বড় হয়ে যাওয়া এটাকে কি নামে ডাকা হয়, ঠিক আছে। সো ওই যে কার্ডিওমায়োপ্যাথি মানে মেগালি এভাবেই থাকবে আর কি, ধরো বাংলায় লিখলে এভাবেই লিখবে, মানে এটার কিন্তু কোনো বাংলা হয় না, ঠিক আছে। বা ধরো আসতে পারে যে হৃদপেশির কোনো সমস্যা, সেটাকে কি বলবো, বা বলবে যে কার্ডিওমায়োপ্যাথি বলতে কি বোঝায়। তো তখন আমাদের মোস্ট কমন প্রবলেম যেটা হয়, কার্ডিও মায়োর মধ্যে আমরা মায়ো কথাটা উল্লেখ করি না, অপশন লেখা থাকে হৃদপিণ্ডের সমস্যা, আমরা দাগায় রেখে চলে আসি ভাই পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এটা কিন্তু হৃদপেশিতে সমস্যা, ঠিক আছে। এসব নাম কি মেডিকেলে আছে? হ্যাঁ, মেডিকেলে সবগুলো বাংলা না মানে ইংলিশ টার্মগুলো আছে, ঠিক আছে। কনজেনিটাল জন্মগত, জন্মগত একদম জন্ম থেকে যেটা, সেটাকে আমরা বলি কনজেনিটাল। হৃদরোগের সাথে কি স্ট্রোকের সম্পর্ক আছে? এটাতে আমরা একটু পরে আসবো, টেনশন নিও না। ডিরেক্টলি সম্পর্ক নাই, বাট ইনডিরেক্টলি কার্ডিওভাস্কুলারের সাথে সম্পর্ক আছে। এক্সামের খাতে ইংলিশে লেখা যাবে ভাইয়া? ওকে, লিখলে কেউ না করবে না, কারণ আর প্রথম কথা এগুলো আসলে সিকিউ তেমন আসে না, ঠিক আছে। যদি আসে একান্তই বাধ্য হলে তুমি ইংলিশে লিখতে পারো। ওকে, ক্লাস টাইম পিছানো হয়েছে 6:30 থেকে ইনশাল্লাহ নেক্সট দিন, ঠিক আছে নাইম। ওকে, হ্যাঁ স্ট্রোক ব্রেইনে হয়, ঠিক আছে, আমরা আসবো একটু পরে। তাহলে আমরা একটু বুঝেছি কিন্তু, তাহলে এই কয়েকটা কথা আমার সাজেশন থাকবে, ছোট্ট একটা স্টিকি নোট বানাবা, বানায় তোমার এটা তোমার বইয়ের মধ্যে বা প্যারাল টেক্সটে তোমরা লিখে রাখো, যাতে তোমার রিভিশন দেওয়াটা ইজি হয়, বিশেষ করে অ্যাডমিশন এরকম আসতে পারে। চলো, ওকে। অমৃতা বলতেছে ভাই হার্ট ফেইলিয়ার আর হার্ট অ্যাটাক কি একই? এই তো, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, টেনশন নিও না, চলো আগে যাই। এখন দেখি বুকে ব্যথা, ওকে। চলো, বুকে ব্যথা আমরা জানবো, তার আগে একটু কথাবার্তা বলে আসি। ফার্স্ট অফ অল ধরো তুমি একটু চিন্তা করো, আমাদের বুকে ব্যথা হওয়ার জন্য কে কে দায়ী হইতে পারে, তোমার কি মনে হয়? কারো একজনে দেখলা বুকে হাত দিয়ে বসে পড়ছে, ওই যে বাংলা সিনেমার কথা মাথায় রাখো, এখন সে বাম দিকে হাত দেয় নাই, তাও ধরো তুমি ভাবতে পারো ঠিক আছে, এটা তাহলে হৃৎপিণ্ডের কোনো সমস্যা হইতে পারে, তাই না? হৃৎপিণ্ডের সমস্যা হইতে পারে, আর কি হইতে পারে, আর কার সমস্যা হইতে পারে বলো তো, আর কার সমস্যা হইতে পারে? ওকে, ফাহমিদ বলেছে হার্ট লাংস কষ্টের রোগ, আরে নাইস। মানে মূল কথা কি, হৃৎপিণ্ড হতে পারে, অথবা তোমার ফুসফুসের জন্য হইতে পারে, কারণ এখানে যারা যারা আছে তাদের জন্য হতে পারে, অথবা কি হইতে পারে, অথবা ধরো তোমার পরশুকা, আমরা তো জানি এই যে বুকের খাঁচার যেই হাড়গুলো সেটার কথা বলা হচ্ছে, অথবা ধরো এখানে কোনো স্নায়ু আছে। বেসিক্যালি এই কয়টা জিনিস, মানে আরো অনেক কিছু হইতে পারে, বাট মেইন কথা তোমাকে এই কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো হইতে পারে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, চলো একটু আগে যাই, কি বোঝাতে চাচ্ছি, তোমরা কি ইনফ্ল্যামেশন কথাটা শুনেছো, বা প্রদাহ, ইনফ্ল্যামেশন বা প্রদাহ এই নামটা কি আমরা শুনেছি? আশা করছি শুনেছি। চলো আমরা একদম সিম্পল দুই লাইনে একটু কথাবার্তা বলি। ধরো এটা তোমার স্কিন, ঠিক আছে, এটা তোমার স্কিন। এখন এখানে একটা পিঁপড়া কামড় দিয়েছে, এবং কামড় দেওয়াতে ধরো এখানে কিছু জীবাণু প্রবেশ করেছে, এখানে কিছু জীবাণু প্রবেশ করেছে। এখন দেখো আমাদের রক্তনালী কোন দিক দিয়ে যাচ্ছে, আমাদের রক্তনালী তো আছে ধরো এখানে, এটা হলো আমাদের রক্তনালী। এখন এটার মধ্যে তোমার কি আছে, ধরো এটা হলো তোমার ডাব্লিউবিসি, এটা হলো ডাব্লিউবিসি, এটা আরেকটা ডাব্লিউবিসি। তাহলে দেখো তোমার ডাব্লিউবিসি গুলো আছে এখানে, আর তোমার এই জার্ম গুলো আছে এখানে। তো তখন এই মারামারি করার জন্য ডাব্লিউবিসি গুলো কি করবে, ওরা এই মানে প্রাচীর ভেদ করে এখানে চলে আসবে। প্রাচীর ভেদ করে যখন এখানে চলে আসবে, ওরা একা আসে না, ওরা তো আসবে আসবেই, পাশাপাশি কি আসে, এই রক্তকে নিয়ে আসে, কিছু পরিমাণ কি করবে, রক্ত চলে আসবে। তো যখন চলে আসে, তখন কি হয় জানো, এই জায়গাটার এমন না থেকে বরঞ্চ কি হয়ে যাবে, এই জায়গাটা ফুলে যাবে, কি হয়ে যাবে, এই জায়গাটা ফুলে যাচ্ছে। তাহলে এই যে অবস্থাটা দেখতেছি আমরা, অর্থাৎ ইনফ্লামেশন মানে হলো কোন একটা অণুজীব এসেছে, তখন তোমার রক্তনালী থেকে যদি এই কোষগুলো বের হয়ে যে যেই ডিফেন্স বা প্রতিরক্ষা করবে, সেটাকে আমরা বলি ইনফ্লামেশন। বলো তো ভাইয়া এই প্রসেসটার নাম কি? আমরা পড়েছি চ্যাপ্টার 4 নিউট্রোফিলের মধ্যে এই ওয়ার্ডটার নাম পড়েছে, বলো তো, বলো তো এটার নাম কি? এই তো, আরে সেই, হ্যাঁ ওকে, শাহরিয়ার হোসেন বলেছে, দেখি আর কি বলতে পারে, ইসরাত বলেছে, ইয়া হেই তো মাশাআল্লাহ, বাকি সব এখন বলেছে, হ্যাঁ ডায়াবেটিস, সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো ডায়াবেটিস, তাহলে এই যে অবস্থা, তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম আসলে। এই ইনফ্ল্যামেশন যেটা, এই জিনিসটাকে আমরা বলি এটা হলো একটা প্রতিরক্ষা ব্যবস্থা, প্রথম কথা।
এটা একটা কি ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা। সেকেন্ড কথা কি ভাইয়া, এখানে দেখছো কি কি হয়েছে, ফুলে যাচ্ছে। শুধু কি ফুলে যাবে না, এখানে ফুলে যাবে, এই জায়গাটা গরম হয়ে যাবে, এই জায়গার তাপমাত্রা বেড়ে যাবে, and আরো কিছু জিনিসপত্র দেখা যাবে। ওইটা নিয়ে আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন এক জায়গায়, যেটা তোমাদের বারবার লাগবে, ইনফ্ল্যামেশন যেখানে, সেখানে আমরা লিখি হলো অর্গান, বা যেখানে হচ্ছে আর কি সাইট, মানে যেখানে হচ্ছে তার সাথে নামের সাথে একটা কি থাকে, একটা আইটিস থাকে, একটা কি থাকবে, আইটিস থাকবে। এখন যদি আমি তোমাদের বলি প্লিউরাইটিস, বলো তো প্লিউরাইটিস, বলো এই প্লিউরাইটিস, এইটার থেকে কি বুঝতেছি আমরা, প্লিউরার মধ্যে আইটিস হয়েছে, তাই না? তাহলে কি বুঝতেছি, তাহলে বুঝতেছি ভাইয়া প্লিউরার মধ্যে আইটিস মানে কি, মানে প্লুরার মধ্যে, প্লুরাতে কি হচ্ছে, প্রদাহ হচ্ছে, প্লুরাতে কি হচ্ছে, প্রদাহ হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ প্লুরা জিনিসটা কি, আমরা তো এইটুকু হয়তো বা শুনেছি যে এটা হলো কি, ওই যে পেরিকার্ডিয়াম যেমন ছিল হৃৎপিণ্ডের আবরণ, এটা হলো কি ভাইয়া, ফুসফুসের আবরণ, ফুসফুসের আবরণ। এখন যদি তোমাদের কোশ্চেন করি, বলো তো ভাইয়া, বলো তো ভাইয়া, হেপাটাইটিস, হেপাটাইটিস মানে কোথায় প্রদাহ হচ্ছে বলো, হেপাটাইটিস মানে কোথায় প্রদাহ হচ্ছে বলো? প্লুরা মানে হলো ফুসফুসের আবরণ, ঠিক যেমন যে পেরিকার্ডিয়াম ছিল হৃৎপিণ্ডের আবরণ। এই তো নাইস, তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া, এটা হলো লিভার বা যকৃৎ, লিভারে যদি প্রদাহ হয়। এখন ধরো আরেকটা কথা, ধরো এখানে আরেকটা আমি দিচ্ছি, ধরো সাপোজ পেরিকার্ডিয়াইটিস, ঠিক আছে, পেরিকার্ডাইটিস, এটা কোথায় প্রদাহ হচ্ছে বলতো, পেরিকার্ডিয়াইটিস, এখানে প্রদাহ কোথায় হচ্ছে? ডাক্তার কিন্তু হয়েই গেল আসলে। এই হার্ট কি, আরেকটু সুন্দর করে বলো, এই তো হ্যাঁ, পেরিকার্ডিয়াম মানে হার্টের আবরণে, তাহলে পেরিকার্ডিয়াম এ প্রদাহ। এখন তোমাদের কাছে একটা কোটি টাকার প্রশ্ন, বলো, ধরো আমি বললাম এটা অপশন এ, এটা অপশন বি, ধরো একজন কেউ বলতেছে ওর বুকে ব্যথা হইছে, বলো এটা কার জন্য হইতে পারে? ধরো আমি তোমাকে বলে দিলাম, হয় হেপাটাইটিস নইলে প্যানক্রিয়াটাইটিস, বলো এবার তুমি বলো কোনটার জন্য বুকে ব্যথা হবে? হেপাটাইটিস, ও হেপাটাইটিস টিস হয়ে গেছে শুধু, বলো কোনটার জন্য বুকে ব্যথা হবে, হেপাটাইটিস। হ্যাঁ, এই তো দেখছো ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি, কেউ যদি বুকে ব্যথা নিয়ে আসে, তুমি কিন্তু কখনোই প্রথমে হেপাটাইটিসের কথা ভাববা না, ভাববা কি, হয়তো বা পেরিকার্ডাইটিস হইতেও পারে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আইটিস এর কাহিনী। ভাই এত কথা কেন বললাম আমরা, কারণ দেখো, এই যে এখানে প্রথমে প্লিউরাইসি লিখেছে, বেসিক্যালি এটা হলো আসলে প্লিউরাইটিস, মানে এক প্রকার কি প্রদাহ আসলে। তাহলে দেখো এই যে এখানে কার জন্য, ভাইরাসের জন্য যদি প্রদাহ হয় সেটা হলো প্লিউরাইটিস। আর নিউমোনিয়া আমরা কমনলি শুনেছি, এই নিউমোনিয়া হলো এটাও এক ধরনের প্রদাহ, নামের মধ্যে নাই কারণ একটু ভিন্ন আনা হয়, এটা মূলত ব্যাকটেরিয়ার জন্য যদি হয়, যদি ব্যাকটেরিয়ার জন্য হয়, এবং এটা হয় হলো ফুসফুসের মূলত বায়ুথলিতে। ঠিক আছে, ওকে, এই দুইটা তাহলে আমরা পারলাম। এবার একটা কথা দেখো, পালমোনারি এমবলিজম, ওকে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটাও একটা ডাক্তার হওয়ার জিনিস। চলো দেখি, ধরো কি হলো যে ধরো এটা তোমার ব্লাড ভেসেল, ঠিক আছে, এটা হলো একটা বিরাট ব্লাড ভেসেল। এখন এই ব্লাড ভেসেল আমরা জানি এখান থেকে কি অনেকগুলা ছোট ছোট ধমনী হবে, ধরো এটা একটা ধমনী হইলো, এখানে একটা হইলো, এখানে একটা হইলো, ঠিক আছে হইলো। তারপরে ধরো এটা, এখানে আরো কিছু হইতে পারে। এখন ওকে, এখন ধরো এই জায়গায় ধরো তুমি বা যে একজন ব্যক্তি, যে কিনা অনেক বেশি ধরো মানে তার স্বাস্থ্যগত সমস্যা আছে, জেনেটিক সমস্যা, বা ধরো অনেক বেশি তেল জাতীয় পদার্থ খায়, আদার্স কিছু আছে। তো তার জন্য ধরো এখানে কি হইলো, কোনো কারণে, কারণটা কি এখন সেটা নিয়ে কথা দরকার নাই, কোনো কারণে এখানে একটা রক্ত না জমাট বাঁধলো, অর্থাৎ কি হলো, এখানে একটা রক্তপিণ্ড, সহজ কথায় এটা কি একটা রক্তপিণ্ড কোনো কারণে তৈরি হইলো, ঠিক আছে, কোনো কারণে ধরো এখানে একটা কি হলো, রক্তপিণ্ড তৈরি হইলো। যে রক্তপিণ্ডের মধ্যে ধরো এটা ফার্স্ট অফ অল, এটা ধরো এখানে একদম অ্যাটাচড আছে, অর্থাৎ কি, অর্থাৎ এই প্রাচীরের সাথে যুক্ত, প্রাচীরের সাথে যুক্ত, এবং এটা একদম পুরো একই জায়গায়, বা লোকাল, সহজ কথায় লোকাল মানে দূরে যাবে না, কোনো মুভ করবে না, ঠিক আছে, এক জায়গায় আছে। তাহলে দেখো, এরকম কোন রক্তপিণ্ড যদি হয় যে কিনা দেয়ালের গায়ে লেগে আছে কিন্তু নড়াচড়া করতেছে না, এরকম রক্তপিণ্ডকে আমরা বলি হলো থ্রম্বাস। এই জিনিসগুলোকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলছি তখন থ্রম্বাস। একটু কঠিন নাম কিন্তু মানে জিনিসটা বুঝলে খুব মজা পাবা। ঠিক আছে, এখন ধরো রক্তের তো অনেক বেশি পরিমাণ বেগ, রক্তে কি অনেক বেগ না, এখানে তো রক্ত কম বেগে চলে না, তাহলে কি এটা বেশিক্ষণ কি এইভাবে থাকতে পারবে, বেশিক্ষণ কি আটকে থাকতে পারবে বা যুক্ত থাকতে পারবে? বলো তো এটা কি সম্ভব, বেশিক্ষণ আটকে থাকা কি সম্ভব?
অবশ্যই সম্ভব না। কি হবে, কিছুক্ষণ পর কিন্তু এই যে এত প্রবাহের ফলে এটা কিন্তু এখান থেকে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। অর্থাৎ কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে বা সেপারেট হয়ে যাচ্ছে। অর্থাৎ আলাদা হয়ে এখন কি হয়েছে, এখন ধরো এই জিনিসটা একই থ্রম্বাস, বাট এখন ও কিন্তু কি হয়েছে, ও কিন্তু এখন মুভিং, মানে ও কিন্তু এখন রক্ততে কি করতেছে, চলাচল করতেছে। দেখো বুঝতে পারি নাকি, তাহলে এখানে কি ছিল, যুক্ত ছিল, এই কিন্তু নড়াচড়া করে নাই, এখন হলো কি হচ্ছে, মুভ করতেছে। এই যে মুভ করতেছে এইটাকে আমরা বলতেছি কি, এইটাকে আমরা বলতেছি এম্বোলিজম বা এম্বোলাই আসলে, ঠিক আছে। এখন মানে কি, ও মুভ করতে পারে আর ও মুভ করতে পারে না, জিনিস একই। ছোট্ট রক্তপিণ্ড, যে মুভ করতে পারে না সে থ্রম্বাস, যে পারে সে হলো কি এম্বোলাই। এখন তোমরা বলো তো, একটু চিন্তা করে বলো তো, যে কে বেশি ক্ষতিকর, থ্রম্বাস না এম্বোলাই? তোমরা একটু চিন্তা করে বলো। ঠিক আছে, একদম সিম্পলি চোখের দেখাই দেখে কি বুঝতেছে, এই ছবির দিকে তাকালেই বুঝবা। এই তো, তাই না, এই তো এম্বোলিজম। কেন ভাই জানো কি, এই যে দেখো ও যখন এই নালীতে চলে আসবে, দেখো জায়গা প্রায় দখল করে ফেলছে, যখন এই নালীতে ঢুকে যাবে শেষ, কি হয়ে গেল, এখানে একদম পুরো আটকে দিল না, পুরো ব্লক করে ফেললো না, করেছে। তাহলে দেখো ও ধর এই নালীতে আসছে, পুরা কিন্তু ব্লক করে নাই, এই নালীতে আসছে, পুরা কিন্তু ব্লক করে নাই। তাহলে এই যে যখন এই যে পুরা ব্লক হয়ে যাচ্ছে, তাহলে রক্ত কিন্তু দেখো এখানে নয় পাশ দিয়ে কিছুতে যাইতে পারে, বাট এইখানে যে কি আর যেতে পারবে, ও কিন্তু আর যেতে পারবে না, বরঞ্চ রক্ত কিন্তু পিছন দিকে ফিরে আসবে, তাই না। তাহলে রক্ত কি আর ঢুকতে পারবে না, ও কি হয়েছে এখন, তাহলে আটকে গেছে। যেহেতু আটকে গেল, তাহলে রক্ত কি আর নাই। তাহলে এই জায়গায় যদি ধরো তোমার একটা লাংস আছে, তোমার ফুসফুস আছে এখানে, তাহলে ফুসফুস কি আর রক্ত পাবে? তখন কিন্তু ফুসফুস আর রক্ত পাবে না। এই রক্ত না পাওয়া অবস্থাকে আমরা বলি ইনফার্কশন। ঠিক আছে, ইনফার্কশন হয়ে যাবে। ইনফার্কশন মানে সহজ কথাই হলো ডেথ হয়ে যাবে। কি হয়ে যাবে, ডেথ হয়ে যাবে। কেন ডেথ হচ্ছে, মানে কি, মানে একদমই যে অক্সিজেন প্লাস পুষ্টি একদম পাবে না, একদম অফ। ঠিক আছে, অর্থাৎ অক্সিজেন পুষ্টি একদম অফ হয়ে গেছে না, কারণ কি রক্তই যাচ্ছে না। তাহলে এইরকম অবস্থাকে আমরা বলি ইনফার্কশন, যদি একদম অফ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইনফার্কশন মানে কি ভাইয়া, একদম অফ হয়ে যায়। আমরা কি বুঝছি এইটুক? দেখো তো বুঝেছি কিনা, ক্লিয়ার? এখন এটার মতো দেখতে বুঝছো আরেকজন আছে, আমি জাস্ট এখানে একটু অ্যাড করে দিচ্ছি। এটা হলো ইস্কেমিয়া বলি, বইয়ে দেখবে এই ওয়ার্ডটাও আছে। ইস্কেমিয়া মানে এখানে যেমন একদম অফ হইছে না, এখানে একদম অফ হয় না, এটা হলো অক্সিজেন প্লাস পুষ্টি। অর্থাৎ সহজ কথায় রক্ত প্রবাহ হ্রাস পাওয়াকে আমরা বলি কি, রক্ত প্রবাহ হ্রাস পাওয়াকে আমরা বলতেছি ইস্কেমিয়া। বুঝতে পেরেছি? দেখো তো বুঝছি নাকি? হ্যাঁ, এটাই যে মারা যাওয়া মানে মারা যাওয়ার অবস্থা শুরু হবে এখানে। এটা কিন্তু খুবই খারাপ জিনিস আসলে, এম্বলিজম জিনিসটা। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি ইনফ্রাকশন মানে কি, একদম অফ, টোটাল অফ। এই যে দেখছো টোটাল ব্লাড যাচ্ছে না। আর এখানে দেখো ইসকেমিয়া, যেমন এটা একটা ইসকেমিক কন্ডিশন হইতে পারে, যে যাওয়াটা কমে গেছে, যাওয়াটা কমে গেছে। ফার্স্টে মারা যাবে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই বলতেছি, ইনফ্রাকশন মানে কোষগুলোর ডেথ হবে। মানে আমার ভাই বোনা যে লোকটা মরে গেছে না, লোকটা এখনো মরে নাই, কারণ তো এই একটা কোষ দিয়ে তো আর রোগটা বেঁচে নাই। সেল ডেথ হবে, সহজ কথায় ভাবতে পারে এরকম। ঠিক আছে, ওকে, নাইস। চলো চলো আগে যে আমরা এখন তাহলে এই যে দেখো পালমোনারি এম্বলিজম, দেখো থ্রোম্বাস থেকে এম্বলিজম হয়েছে। দেন দেখো এটা যে নিম্নাঙ্গের শিরা থেকে যদি জমাট রক্ত এসে উপরে এসে পালমোনারি এই যে ইনফাকশন সৃষ্টি করে, মানে কি পালমোনারি কোষগুলো মারা যাওয়া শুরু করছে। এখন এই যে যেটা একটা ছোট্ট জিনিস, এটা কখনো ভাইবো না ভাইয়া, এই একটা নালী দিয়ে কিন্তু লাংস রক্ত পায় না। ঠিক আছে, ধরো লাংস এর ফুসফুস এত বড়, তাহলে দেখো এত বড় মানে কি, তোমার এখানে একটা রক্তনালী যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, তাই না। ধরো থ্রোম্বাস হয়েছে শুধু এই জায়গায়, সোমমাস হয়েছে এই জায়গায়, এম্বলিজম এখানে আসছে, তাহলে কি এই পুরাটা মারা যাবে? অবশ্যই না, হয়তো এইটুকের কোষ মারা যাবে। বুঝতে পেরেছি আমরা পার্থক্যটা, যে মানে ভাইবো না কিন্তু যে একটা রক্তনালীর ব্লক হওয়া মানে সব মরে যাবে, অবশ্যই না। এইটুক জায়গার মধ্যে সমস্যা হবে, ক্লিয়ার? আর যদি এটা অফ হয়ে যায় সেটা হলো কি ইনফাকশন, যদি এটা কি হয়ে যায় হ্রাস পায় সেটা হলো ইসকেমিয়া। বুঝছি, জিনিস একই, জাস্ট হলো একদম টোটাল ব্লাড ফ্লো যদি অফ হয়ে যায় সেটা হলো ইনফাকশন, আর এখানে কি যদি টোটাল না হয়ে হ্রাস পায় শুধু কমেছে সেটাই বল ইসকেমিয়া। ঠিক আছে, ওকে, চলো আগে যাই। তাহলে দেখো এটাই বলেছে। এখন দেখো এরপরে কোস্টোকন্ড্রাইটিস। ওকে, কোস্টো এটা মাথায় রেখো, কোস্টো মানে হলো পরশুকা।
এটা আমরা এখন বুঝবা না, মানে বুঝবা বলতে এখন আসলে আমাদের এটা নিয়ে হেডেক নাই। পরশুকা মানে এই যে ফুসফুসের চারপাশে এই যে দেখো ছোট ছোট বোনস আছে চারদিকে, এগুলো হলো আমাদের কোস্ট্র। কন্ড্র মানে হলো তরুণাস্থি, এটা আসছে হলো কন্ড্রিন থেকে, তরুণাস্থি। আর আইটিস মানে তো ইনফ্লামেশন, তার মানে কি এই যে তরুণাস্থির মধ্যে যদি প্রদাহ হয়, ঠিক আছে। ওকে, যদি অনেক কোষে হবে, হ্যাঁ অনেক কোষে হলে তো অবশ্যই মৃত্যুর দিকে ধাবিত হবে, এটা তো খুবই খারাপ কন্ডিশন। হার্ট অ্যাটাকও কিন্তু এক ধরনের ইনফার্কশন, ঠিক আছে। আমরা পড়বো, এটা টেনশন নিও না, আমরা পড়বো। চল আগে যাই। মেটাবলিজম কি এটাই না না না, মেটাবলিজমের সাথে তো এটা সম্পর্ক নেই, মেটাবলিজম তো আরেক জিনিস। ঠিক আছে, চলো আগে যাই। ওকে, এম্বোলাই কিভাবে হয়? এম্বোলাই হওয়ার অনেকগুলো রিজন হতে পারে, এমনকি বাতাসও এম্বোলাই হিসেবে কাজ করতে পারে, বা বেশি কোলেস্টেরল খাওয়ার খেলে কোলেস্টেরল ওখানে এম্বোলাই হইতে পারে, বা ধরো আমাদের ওখানে যে যদি রক্ত প্রবাহের গতি কমে যায় সেখানে প্লাটলেট জমা হয়ে এম্বোলাই হইতে পারে। মানে বিভিন্ন কারণ আছে, কোনো অ্যাক্সিডেন্টাল কজ থেকে হইতে পারে। ঠিক আছে, সো বিভিন্ন কজ আছে, আমরা কজ নিয়ে টেনশন করবো না, কারণ এম্বোলাইয়ের কারণ কখনো তোমার আসবে না বা কখনো লাগবে না। এম্বোলাই এভাবে তৈরি হয় এবং এভাবে কাজ করে, এইটুক জানাটাই আপাতত দরকার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এরপরে পরশুকার ভাঙন, সুপরশুকা আছে, এরপর এগুলো জাস্ট নাম মনে রাখবে, এর চেয়ে বেশি কিছুই লাগবে না। বাট প্রথম চারটা এটা একটু ভালো মতো মাথায় রেখো, ঠিক আছে, বিশেষ করে প্রথম দুইটা। ওকে, চলো আগে যাই। এখন দেখি হৃদরোগ। ওকে, হৃদরোগ নিয়ে আমরা কথাবার্তা বলছি, আমি এখন একবারে আমরা চলো কয়েকটা জিনিস শিখবো। ঠিক আছে, ঠান্ডা মাথায়, এটা একটু ঠান্ডা মাথায় বুঝো। ধরো এটা তোমার রক্তনালী, ঠিক আছে, এটা তোমার রক্তনালী, তো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন তুমি বুঝছো যে দেখলা, ধরো একজন দেখবা যে আশপাশে অনেক মানুষ আছে সারাদিন খালি খাওয়ার উপরেই থাকে, এইবার ফাস্টফুড খাইতেছে, তো এই তেলযুক্ত খাবার খাইতেছে, এই ধরো সমোসা খাইতেছে, মানে সারাদিন খাওয়ার উপরেই থাকে। তারপরে পরিশ্রমের কোনো নামগন্ধ নাই, সারাদিন ধরো বসে বসে সোফায় বসে টিভি দেখে আর চিপস খাইতেছে, ঠিক আছে। তো এমন কারো কথা চিন্তা করো তো, মানে কি সে এত পরিমাণ খাবার খেচ্ছে, খাবার কি অনেক বেশি ফ্যাট আছে না, মানে কি চর্বি জাতীয় পদার্থ, ঠিক আছে। পাশাপাশি অনেক সময় ক্যালসিয়াম জাতীয় কিছু পদার্থ জমা হয়, পাশাপাশি আমাদের রক্তে অনেক প্রোটিন থাকে, ঠিক আছে। তাহলে এই তিন ধরনের পদার্থগুলা কি করে জানো? ধরো এটা আমাদের করোনারি আর্টারি বা করোনারি ধমনী। করোনারি ধমনী মানে কি, আশা করছি এটুক মনে আছে আমাদের, যেই ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পায়, যেই ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পায় বা হৃৎকোষগুলা রক্ত পায়। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এই যে যখন ওই যে অনেক বেশি খাবার খায়, দেখি কার কার মনে আছে বলো তো, খারাপ কোলেস্টেরল কাকে বলা হয়? খারাপ কোলেস্টেরল কাকে বলা হয়? এই তো নাইস, এলডিএল, হ্যাঁ। তাহলে কি তার এলডিএল ধরো অনেক বেড়ে গেছে, এত চর্বি খায়, অর্থাৎ সহজ কথা এই যে চর্বিটা হলো আসলে কি, আসলে ধরো কোলেস্টেরল অনেক বেড়ে গেছে, কোলেস্টেরল অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে জিনিসগুলো হবে, ওরা কি করে জানো? ধরো প্রথমে তোমার এইটা একটা করোনারি আর্টারি ছিল, সুন্দর মতো তার প্রবাহ হইতো, ঠিক আছে, সুন্দর মতো প্রবাহ হইতো। এখন কোন কারণে এই যে কোলেস্টেরল খাচ্ছে, রক্তের কি হয়েছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, এলডিএল বেড়ে যাচ্ছে। ধরো অল্প একটু কোলেস্টেরল জমা হইলো, একটু ক্যালসিয়াম লাইক স্ট্রাকচার জমা হইলো, রক্তের কিছুটা প্রোটিন জমা হইলো, বা কোলেস্টেরল আরো জমা হইলো, হয়ে ধরো এরকম একটা উঁচু অংশ তৈরি করলো, ঠিক আছে, উঁচু অংশ তৈরি করলো। তাহলে বলো তো এই জায়গায় রক্ত প্রবাহ এইটুক জায়গায় কি কমবে না কমবে না? বলো তো এই লাইন বরাবর কি কমবে? ব্লাড কি শুধু করোনারি আর্টারিতে জমা বাঁধে? না না না, ব্লাড জমা বাঁধার আরো অনেক কিছু আছে, কিন্তু দেখো আমাদের সবচেয়ে ক্ষতির কারণ এই করোনারি আর্টারি, কারণ এটা একদম সেন্সিটিভ একটা অর্গান, করোনারি আর্টারির সাথে সাথে আমাদের ব্রেইনের আর্টারি গুলা, কারণ এগুলো খুবই সেন্সিটিভ অর্গান। ধরো তোমার হাতে যদি কোনো কারণেও, ধরো তুমি চিন্তা করো হাত কাটে না, কত হাত কাটে তাই না, এখন হাত কাটে কি ওই রক্তনালী তো ছিঁড়ে যায়, তাও কি তোমার ওই হাতে কোনো সমস্যা হয়? কারণ কি আমাদের দেহে নতুন করে রক্তনালী তৈরি করার ক্ষমতা আছে, খুব সুন্দর করে পারে, কিন্তু ধরো আমাদের হার্টে না এই জিনিসটা নাই। সো আলটিমেটলি হার্টের এই জিনিসগুলো হইলে সেটা খুবই খারাপ একটা অবস্থা তৈরি হয়, সেজন্য আমাদের হার্ট নিয়ে এত কনসার্ন। ঠিক আছে, অবশ্যই কমবে। তাহলে দেখো এইটুক কমে গেল, যখন রক্ত কমবে এই জায়গায় ধরো রক্ত না, রক্ত কমে গেল। এখন যখন কমবে তখন কি হবে? চিন্তা করো, একটা নদীতে সুন্দর করে পানি যাচ্ছিল, তুমি একটা ব্রিজ বানানোর সময় একটা পিলার দিলা, দেখেছো কি ওই পিলার অনুযায়ী তুমি যদি আর 1 বছর পর যাও, তোমার গ্রামের বাড়ির কথাই চিন্তা করো, 1 বছর পর যাও দেখবা ওই পিলারের সামনে মাটি জমে স্তূপ হয়ে গেছে, পলি জমেছে। তোমরা কি এটা খেয়াল করেছো? ব্লাড ক্যান্সার কি এই প্রসেসে? না না না, ওইটা আরেক জিনিস। ঠিক আছে, ব্লাড ক্যান্সার মানে লিউকেমিয়া বেড়ে যাওয়া, লিউকেমিয়া পড়েছি আমরা যেটা, দেখেছো না?
ওকে, না দেখলে কোনো সমস্যা নেই, আপাতত বিশ্বাস করে নাও। কারণ কি, তুমি প্রবাহ কমাইছো, প্রবাহ কমালে কি হবে, আরো বেশি পরিমাণ মাটি জমা হবে, তাহলে এখানেও কিন্তু আস্তে আস্তে কি হবে, আরো বেশি পরিমাণ কোলেস্টেরল মলিকিউল জমা হবে, আরো জমা হবে, আরো জমা হবে, তাই না? তাহলে এই যে দেখো জমা হচ্ছে 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 হয়ে এই যে একটা স্ট্রাকচার তৈরি করলো না, এই জিনিসটাকে আমরা বলি হলো প্লেক। এটাকে আমরা কি বলি, প্লেক। প্লেক মানে কি, সহজ কথা একটা স্তূপ। তার মানে কি হলো, এরা তিনজন মিলে প্রথমে তৈরি করবে কি একটা প্লেক বা প্লাগ গঠন করবে। বইয়ে মনে হয় দুইটা ওয়ার্ডই বলা আছে, তো তোমাদের জন্য আমি এখানে দুইটাই লিখলাম, বাট ইংলিশটা হলো PLAQUE। তাহলে কি, প্লেক এখানে তৈরি হবে, বুঝতে পেরেছি, প্লেক তৈরি হবে। ক্লিয়ার? এখন দেখো এই যে প্লেক তৈরি হওয়ার জন্য আলটিমেটলি এই জায়গায় ধরো প্রথমে কি ছিল, প্রথমে একটু নরম অবস্থা থাকবে, কোলেস্টেরল যেহেতু অবশ্যই কিছুটা নরম অবস্থা থাকবে। একটা দেখছো উঁচু অংশ না, একটা উঁচু অংশ, একটা কি উঁচু অংশ, বা এটাকে আমরা বলি সোয়েলিং। সো এই ধরনের জিনিসকে বলা হচ্ছে যে এই উঁচু অংশটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, এটা লাগবে না অত বেশি, যদি পারো নাইস টু নো। এটাকে বলা হয় করোনারি অ্যাথেরোমা। করোনারি অ্যাথেরোমা। মাথায় রেখো, এই ওমা ওয়ার্ডটা থাকা মানে এটা একটা সোয়েলিং, সোয়েলিং মানে উঁচু অংশ, ঠিক আছে? জাস্ট এইটা এক্সট্রা যদি মনে রাখতে পারো ভালো। প্লেগটা, ওকে, প্লেগটা হলো যে দেখো, যে তুমি অনেক বেশি ধরো, ওই যে অনেক বেশি কোনো পরিশ্রম করে না কেউ, সারাদিন ধরো মানে টিভি দেখে সোফায় বসে চিপস খায়, সারাদিন ফাস্ট ফুড খাচ্ছে, এরকম ধরো একদিন দুই দিন না, একদিন দুই দিন তিন দিন 4 মাস 5 মাস 6 বছর ধরে যখন খাইতেছে, একই লাইফে লিড করতেছে, তখন কি হবে, এই যে দেখো ওর চর্বির পরিমাণ বেড়ে গেছে না, শুধু চর্বির জন্য না, আরো কিছু হয় যে কিছু ক্যালসিয়াম লাইক সাবস্টেন্স থাকে, বিভিন্ন হরমোনাল ব্যাপার আছে, এটার কাহিনী জানার দরকার নাই, চর্বিটা বুঝো তাহলেই হবে। আর কিছু প্রোটিনও আসে, ওরা একসাথে হয়ে এখানে এই যে জমা শুরু করে। ধরো ওই যে একদিনে কিছুই জমে নাই, ধরো 1 মাস পর একটা দানা জমছে, 3 মাস পর আর একটা দানা আসছে, চার ছয়, আরো 6 মাস পর আর 3টা দানা আসছে, এরকম করতে করতে 2 বছর পর এখানে 1000টা দানা হয়ে যাওয়ার কথা না? তো 1000 দানা কি আর কম? তখন যে একটা স্তূপ তৈরি করবে, স্তূপ, স্তূপ তো বুঝো, এই স্তূপটাকে আমরা বলতেছি হলো কি প্লেক, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি প্লেক। এখন এই জিনিসটা যেহেতু একটা উঁচু অংশ, তাই এটার আরেকটা নাম দেওয়া হয় করোনারি অ্যাথেরোমা। ওমা মানে উঁচু অংশ বা সোয়েলিং। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমরা আছি নাকি বলো? ওকে, আমরা কি ক্লিয়ার তাহলে? ঠিক আছে, ওকে, নাইস। এই এক জায়গাতেই কেন জমা হবে, ওই যে সেম রিজন, ওই যে ব্রিজ, তুমি যে জায়গায় ব্রিজ করবে সেখানেই তো জমা হবে, তাই না? আমি জাস্ট এক জায়গা দিয়ে উদাহরণ দিচ্ছি, মানে ব্যাপারটা এমন না যে এক জায়গায় হইতে হবে। ক্লিয়ার? ওকে, চল আগে যাই। এখন তাহলে এই যে পুরা প্রসেসটা, এই যে প্লেক তৈরির, এই যে পুরা প্রসেসটা, এটা যখন চলতে থাকবে, এক সময় না এই জায়গাটা কি শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এই জিনিসটা কি পুরা প্রসেসটাকে তখন আমরা বলি হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ কি হবে, যখন জমতে জমতে অনেক বেশি, ধরো তুমি চিন্তা করো, নরম কিছু যদি অল্প একটু থাকে তেমন সমস্যা না, বাট ওই জিনিসটা যদি 1000টা অনেক অনেক থাকে তাহলে কি হয়ে যায়, ধরো তুমি সে জায়গাটা শক্ত হয়ে যাবে না বলো? স্বাভাবিক না বলো? তাই না? তাহলে এটাই কথা বলা হচ্ছে যে যখন জমতে জমতে অনেক শক্ত হয়ে যাচ্ছে, এই যে স্ক্লেরোসিস হয়ে যাচ্ছে, সহজ বাংলা ভাষায় মনে রাখো, শক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলতেছি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস। ক্লিয়ার আমরা এই পর্যন্ত? তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস কি বুঝেছি, এইটাই হলো তোমার অ্যানজাইনা বলো, হার্ট অ্যাটাকের বলো, সবগুলারই মানে মেকানিজম, কৌশল, ঠিক আছে? যদি আরেকটু কাহিনী আছে, আপাতত এইটুক। ঠিক আছে, ওকে, নাইস। তাহলে চলো এখন আমরা আরেকটা কেস দেখি। ওকে, ধরো তোমার এটা হলো স্বাভাবিক, স্বাভাবিক এটা ছিল ধমনী, কোনো সমস্যা নাই। কোন ধমনী, একই কথা আবার বলতেছি, আমাদের উদ্দেশ্য এই করোনারি আর্টারি নিয়ে কথা বলা, বা করোনারি ধমনী নিয়ে কথা বলা। চলো দেখি। তাহলে দেখো, এইটা হলো, ওকে, তার আগে একটা প্রশ্ন করি তোমাদের। দেখো, রক্ত প্রবাহ এখন তাহলে কি হয়েছে, কমে গেল না? এই যে এটা যখন জমা হবে এটা কি কমে যাবে না বলো? এটা ইনফ্রাকশন না ইসকেমিয়া বলো? এটা কি ইনফ্রাকশন না ইসকেমিয়া? জানাও আমাকে, এটা কি ইনফ্রাকশন না ইসকেমিয়া হবে? এই তো নাইস, ইয়া, ইসকেমিয়া, তাই না? কারণ কি, ইনফ্রাকশন মানে টোটাল অফ হয়ে যাওয়া, আর ইসকেমিয়া কি এখন কমে গেছে, রিডিউসড হয়ে গিয়েছে। ওকে, নাইস। এখন চলো দেখি তাহলে। তাহলে আমরা এখন আবার আমাদের রক্তনালী আঁকার চেষ্টা করি। ধরো এই যে এখানে একটা আছে,
দুইটা। ওকে, আমরা একসাথে সবগুলো পড়তেছি যাতে মেকানিজম একসাথে তোমরা বুঝো, পরে আমরা একসাথে সামার আপ করবো। ওকে, ধরো এখন ওই যে সেডেন্টারি লাইফস্টাইল, ধরো চিন্তা করো সে খাওয়া শুরু করেছে, ধরো তার ওই যে মানে খাওয়া শুরু বলতে বুঝাচ্ছি যে সে ধরো কি হচ্ছে, এক্সারসাইজ করে না, হাঁটাহাঁটি করে না, সারাদিন ওই যে টিভির সামনে বসে চিপস খায় আর কার্টুন দেখে, সারাদিন ফাস্ট ফুড খাচ্ছে, ঠিক আছে, তেলযুক্ত খাবার, খাবারের কোনো বালাই নাই, তারপর ধরো কোনো হাঁটাহাঁটি নেই, কোনো পরিশ্রম নেই, কিছুই নাই। সো তার কি হবে, ধরো এরকম অবস্থা তার ধরেছে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ধরো 10 বছর হয়েছে। সো আস্তে আস্তে জমতে জমতে ধরো এইরকম একটা অংশ তৈরি হয়েছে, অর্থাৎ প্লেগটা এই পর্যন্ত তৈরি হয়েছে। যখন এরকম অবস্থা তৈরি হবে, চিন্তা করো তো, আমি যদি দেখাই ধরো রক্ত প্রবাহ, আগে ধরো আমি দেখাচ্ছি 1 2 3 4 5টা, 5টা দাগ দিয়ে আসতো, এখন তাহলে কি হয়ে যাবে, কমে যাবে, ধরো মাত্র 2 জন আসতে পারবে, তাহলে কি রক্ত কমে গেছে, তাই না? তাহলে কমে যখন যাবে, তখন যখন কমে যাচ্ছে, ধরো এটার ভ্যালু হলো আগের এডিশনের বইগুলোতে দেওয়া ছিল, যখন প্রায় 70 থেকে সরি মোস্ট ওকে মোস্ট প্রবাবলি 60 থেকে 70 ছিল আগের এডিশন গুলাতে। নতুন এডিশনে এটা দেখলাম না দেওয়া আছে, সো এই জন্য জাস্ট আমি বলতেছি এটা নাইস টু নো, মানে মাস্ট টু নো না, লাগবে না, মানে জাস্ট এইটুক মাথায় রেখো, যখন মোটামুটি অ্যামাউন্টে ব্লক হয়েছে 60 থেকে 70% ব্লক, সো তখন কি হবে দেখো, তখন সে কিন্তু, দেখো এই লোকটা তখন যখনই সে শারীরিক কাজ করতে যাবে বা পরিশ্রম করতে যাবে, তখন তার বুকে ব্যথা হবে। তাহলে কি লিখলাম এখানে, যখনই সে পরিশ্রম করতে যাবে, পরিশ্রম করতে যাবে, কি হবে, তখনই ব্যথা হবে, তখন ব্যথা হবে। হ্যাঁ, কেন হলো এরকম, দেখো চিন্তা করো, যখন আমরা পরিশ্রম করি, যখন আমরা পরিশ্রম, আমাদের কি প্রত্যেকটা মাংসপেশিতে রক্ত বেশি লাগে, তাহলে রক্ত বেশি লাগে, তুমি জাস্ট নিজে চিন্তা করো, যখন তুমি 5তলা সিঁড়ি বেয়ে উঠবা, বা ধরো একটু দৌড়াচ্ছ, তোমার হার্টবিটটা তুমি একটু নিজেই চিন্তা করে তো বেড়ে যায়। মানে কি, তুমি যখন দৌড়াচ্ছ, তুমি যখন পরিশ্রম করতেছো, তোমার রক্তের চাহিদাটা বেড়ে যায় শরীরে, যখন চাহিদা বেড়ে যাচ্ছে, তখন তোমার হৃৎপিণ্ড কি করবে, ওর পাম্প করা বাড়াইতে চাবে, কি করতে চাবে, পাম্প বাড়াইতে চাবে। বাট দেখো তো, যখন ওর রক্ত লাগার কথা, কি রক্ত পাচ্ছে, ও যে পাম্প করবে, ওর যে শক্তিটা লাগবে, ওর তো পুষ্টি লাগবে, সেটা কি তুমি দিচ্ছ, দিচ্ছ না, কারণ কি অলরেডি প্লেগ হয়ে গেছে, তাহলে কি কমে গেছে না? তার জন্য যখনই সে এরকম পরিশ্রম করতে যাবে, তখনই তার বুকে একটা কি হবে, ব্যথা হবে। বাট এখন আমাকে বলো তো, সে কি বিশ্রামের সময় কোনো ব্যথা অনুভব করবে? বলো তো, বিশ্রামে কি এই বুকের ব্যথাটা থাকবে? তোমরাই বলো, তোমরা অ্যান্সার দিতে পারবা, বিশ্রামে কি এই বুকের ব্যথাটা থাকবে? এই তো থাকবে না, কেন ভাইয়া? কারণ দেখো, বিশ্রামের সময় তো আমাদের এত রক্তের দরকার নাই, তো তখন ধরো অল্প যা আছে, ওইটা দিয়ে হৃৎপিণ্ড কোনো মতে হইলো কাজ চালায় নিতে পারে। সো এইটার একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার, প্রথমটা আমি নাম এখনো বলি নাই, পরে বলবো। এইটা হলো কি, এটা হলো বিশ্রামে কি হবে, ব্যথা নাই, বিশ্রামে ব্যথা নাই। ঠিক আছে, এরপরে কেসে আসি। এরপরে কেস ধরো আরো জমতেছে 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 জমতেছে, এবং একদমই প্রায় অফ হয়ে গেছে। ঠিক আছে, আরো বড় হবে, এখানে জায়গা নাই দেখে আমি দিতে পারতেছি না, বাট এই যে এত বড় হয়েছে প্লেগ, তাহলে এখন কি হবে দেখো, এখনো কিন্তু 100% হয়নি, দেখছো গ্যাপ আমি কিন্তু দিছি ভাইয়া, রক্ত অনেক রক্ত আসছে, কিন্তু জাস্ট একটু যেতে পারছে। এখন বলো তো, ও কি বিশ্রামে ব্যথা অনুভব করবে নাকি করবে না? এখন কি ও বিশ্রামে কি আর ব্যথাহীন থাকতে পারবে? এখন কি আর বিশ্রামে ব্যথাহীন থাকতে পারবে? বলো তো, এই তো বিশ্রামে কিন্তু এখন ব্যথা হবে। এই দুইটা খুব ইম্পর্টেন্ট ফিচার। আর ভাই এখানে কত পার্সেন্ট, ওকে এইটারটা দেখবা তোমাদের বইয়ে ভ্যালু দেওয়া আছে, এটা হলো 90 থেকে 99% যখন ব্লক হয়ে যাবে। ক্লিয়ার আমরা? ওকে ফাইন, এখন আসি, আমরা কিন্তু 100% এখনো আসি নাই, চলো দেখি। ওই যে মনে আছে প্লেগ, এই যে ধরো এই যে 99% হয়েছে, হ্যাঁ, এখন এইটার পর যখন এরকম প্লেগ তৈরি হবে, আমাদের রক্তে একটা ইয়ে আছে কি, প্লাটিলেট। সো প্লাটিলেট গুলা কি করবে, ওরা ভাববে যে হায় হায় আমার এই অবস্থা কেন, ও ভাববে যে আরে এটা আমাকে তাহলে ধ্বংস করতে হবে। ও না এত কিছু বুঝতে চায় না, ও ভাবে যে আরে এখানে যখন আছে, আমার মনে হয় তাহলে এখানে কি করতে হবে, তঞ্চন ঘটাইতে হবে। এই মানে এই একটা বোকামি করতে যে ও কি করে, সুন্দর মতো এখানে জমাট বাঁধা শুরু করে। মানে কি, যেইটুকু গ্যাপ ছিল, ও ভাবে যে আমার মনে হয় এখানে এই যে এই প্লেটটা সরানোর জন্য জমাট বাঁধা শুরু করতে হবে, তার জন্য পদার্থ নিঃসৃত করে এবং আরো একটা মানে বিক্ষিপ্ত কাজ করে ফেলে, একটা বিক্ষিপ্ত কাজ করে ফেলে, এবং কি করে পুরাটাই কমপ্লিট একটা ব্লক করে দেয়। অর্থাৎ সহজ বাংলা ভাষায় এখানে কি 100% ব্লক হয়ে গেছে।
ঠিক আছে, অর্থাৎ রক্ত যা যাচ্ছিল সেটা আর যাইতে পারতেছে না। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু বলি, তাহলে এখানে এক্সট্রা একটা জিনিসই শিখলা, যে বাকিটুকু ব্লক করার জন্য আসলো কে, আসলো হলো অনুচক্রিকা। তাহলে অনুচক্রিকা কি করেছে, বাকিটুকু ব্লক করে ফেলেছে। তাহলে এখন বলো এই জিনিসটা, এখন বলো এই জিনিসটা, এইটা তাহলে কি, এটা কি বলবো আমরা, এটা কি বলা যায়, এটা কি ইনফাকশন হবে নাকি হবে না বলো, এটা কি ইনফাকশন হবে নাকি হবে না? বেগের কারণে জমাট ধর্ষণ হবে না, ওই যে এই জন্যই তো আস্তে আস্তে হয়েছে এটা, মানে বেগের কারণে ধরো প্রথম দিন যে একটা দানা জমছে ওইটা ধরো চলে গেছে, আবার সেকেন্ড দিন যে দুইটা দানা জমছে চলে গেছে, এটা ধরো 5 বছর পর, এটা ধরো 10 বছর পর, এটা ধরো 15 বছর পর। ঠিক আছে, খুবই স্লো প্রসেস এটা। তাহলে এইটা কিন্তু ভাইয়া তোমার কি ইনফার্কশন, কার ইনফার্কশন, এই যে এখানে তো তোমার ছিল হৃৎপিণ্ড, এখানে তো ছিল তোমার হার্ট বা হৃৎপিণ্ড, তাই না? তাহলে তোমার ইনফাকশনটা কই হচ্ছে, হৃৎপিণ্ডে হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল, মায়ো মানে মাংসপেশি, কার্ডিয়াল মানে হৃৎপিণ্ড, ইনফাকশন মানে রক্ত যেতে না পারা, বা সহজ বাংলা ভাষায় ওই যে মরে যাওয়া বা ডেথ হয়ে যাওয়া। এইটাই হলো তোমার শুদ্ধ বাংলায় হার্ট অ্যাটাক। দেখো হার্ট অ্যাটাক বুঝছি কিনা, দেখো ক্লিয়ার, পুরা মেকানিজম কি আমরা ক্লিয়ার হয়েছি? তা এখন বলতে পারো যে বিরোধী দল প্রশ্ন করবে, ভাই তাহলে প্রথমে এই তিনটা কি শিখাইলেন? এই যে এই তিনজনকে বলা হয় হলো অ্যানজাইনা। ঠিক আছে, আমি এইখানেই লিখি, এই যে প্রথমে যে তিনজন শিখলা, ওকে 3 নাম্বারটা যদি এখনো শিখো নাই, এরা হলো অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস। ঠিক আছে, তাহলে অ্যানজাইনার মধ্যে প্রথমে যেটা দেখলাম, বিশ্রামের সময় কি হয়, সে ব্যথা হয় না, অর্থাৎ সুস্থ থাকে, এটাকে আমরা বলি হলো সুস্থিত অ্যানজাইনা। ঠিক আছে, আর সেকেন্ডটা হলো আমাদের অস্থিত বা অস্থির অ্যানজাইনা, আনস্টেবল। ঠিক আছে, এটা হলো আনস্টেবল, অস্থির বলতে আবার অস্থির ভাইবো না, আনস্টেবল অ্যানজাইনা। আর থার্ডটা হলো আমাদের প্রিজমেটাল অ্যানজাইনা। প্রিজমেটাল মানে কি, ধরো সে অনেক বেশি স্মোক করে। ঠিক আছে, তো স্মোকিং এর একটা কম্পোনেন্ট হলো আমাদের নিকোটিন। ঠিক আছে, তো নিকোটিন কি করতে পারে, এই রক্তনালীকে সংকুচিত করে দেয়। অর্থাৎ এটা এরকম ছিল, এটাকে এখন হয়ে গেছে কি, শুধু নিকোটিন না, আরো বিভিন্ন পদার্থ আছে, এইটা এখন ধরো এরকম হয়ে গেছে। অর্থাৎ কি, অর্থাৎ এখানে সংকুচিত হয়েছে, এখানে কি হয়েছে, সংকুচিত হয়ে গেছে। তাহলে দেখো এখানেও কি সেম জিনিসটাই হচ্ছে না, সংকুচিত হয়েও কিন্তু একই জিনিসটাই হচ্ছে। অর্থাৎ রক্ত যা আসার কথা ছিল সেটা কিন্তু আসবে না, রিডিউসড হয়ে গেছে বা কমে গেছে। এই জিনিসটাকে আমরা বলি প্রিজমেটাল এনজাইম, এখানেও তাহলে এটা হচ্ছে। ঠিক আছে, সিকিউতে আসে, হ্যাঁ বলতে পারো এই জিনিসটাই, মানে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, এগুলাই হলো সিকিউতে আসার মতো। করণীয় প্রতিকার কি, আর একটু পরে আসতেছে, আগে এটা শিখো, শেষ করো। ঠিক আছে, ওকে নাইস। একটা ব্লাড ভেসেল ব্লক হলে কি হার্টের, ওকে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো হার্টের ব্লাড ভেসেল করোনারি আর্টারি হলো দুইটা, এটা একটু বড় হলে যদি মেডিকেল আসে তখন জানতে পারবা। সো মানে এই জন্য খুবই সিভিয়ার আসলে এই জিনিসগুলা, মানে এখন আমি ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট মাথায় রাখো যে যখনই এরকম একটা অফ হয়ে যায় না, হার্টের জন্য খুবই কষ্ট হয়ে যায় সার্ভাইভ করা। এই জন্য দেখবা হার্ট অ্যাটাকের মানে পরে দেখবা অনেক সময় এমন হয় যে সাথে সাথেই মারা যায়, এমনও হয়। ঠিক আছে, এটাই যে সিভিয়ারিটির উপর ভিত্তি করে, এখানে কতটা হয়েছে তার উপর ভিত্তি করে। পরিশ্রম কন্টিনিউ করতে থাকলে কি প্লেগ চলে যাবে? না না না, প্লেগ তো এমন না যে, মানে জিনিসটা তোমরা দেখো, এটা ভাইবো না যে প্লেগ একদিন দুই দিনে হয়েছে। প্লেগ কিন্তু একদিন দুই দিন হয় নাই, হয়েছে ধরো 10 বছর 15 বছরে। এখন 10 বছর 15 বছর ধরে যে প্লেগটা হয়েছে, তুমি কি 2 দিন যদি ট্রেডমিলে দৌড়াও, সেই প্লেগটা কি চলে যাবে? বলো এটা কি সম্ভব? ঠিক আছে, কিডনি অ্যাটাক বলে কি আছে, না ভাই কিডনি অ্যাটাক বলে কিছু নাই। ঠিক আছে, এখন দেখো, তাহলে এখন আমরা একটু আসি স্ট্রোকে। তাহলে আমরা তো হার্ট অ্যাটাক বুঝে ফেলেছি, এখন দেখো স্ট্রোকটা বলতে পারো হার্ট অ্যাটাকের বাংলা ভার্সন, মানে ব্রেইন ভার্সন আর কি। ঠিক আছে, ধরো এটাও সেম জিনিস, অর্থাৎ স্ট্রোক মানে হলো নো ব্লাড সাপ্লাই, নো ব্লাড সাপ্লাই টু ব্রেইন। ঠিক আছে, একদম সহজ বাংলা ভাষায় নো ব্লাড সাপ্লাই টু ব্রেইনটাই হলো কি আমাদের স্ট্রোক। আর হার্ট অ্যাটাক ছিল কি, হার্ট অ্যাটাক মানে হলো নো ব্লাড সাপ্লাই টু হার্ট। ঠিক আছে, বাট আমরা এটাকে নো ব্লাড সাপ্লাই না বলে একটু শুদ্ধ বাংলায় বলি হলো, এটা হওয়ার কারণ হলো, এটা হওয়ার কারণ হলো মস্তিষ্কে রক্তনালী, মস্তিষ্কে যদি কোনো কারণে, যদি কোনো না কারণে রক্তনালী কি হয়, রক্তনালী ছিঁড়ে যায়, তাহলে এটা হয়। ঠিক আছে, সো একই কথা, কিন্তু মস্তিষ্কে রক্তনালী ছিঁড়ে গেলেই কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি তোমার এই ব্লাডটা থাকতেছে না, বুঝতে পেরেছি? তাহলে ব্লাড সাপ্লাই হচ্ছে না কি ব্রেইনে,
কেন? এই যে রক্তনালী ছিঁড়ে গেছে। সো এইটাই হলো আমাদের কি, এইটাই হলো আমাদের স্ট্রোক। তাহলে নো ব্লাড। ঠিক আছে, চলো আগে যাই। এখন তাহলে দেখি, তাহলে ওকে, একজন একটা কোশ্চেন করছে, ভাই পরিশ্রম করলে জমবে না কেন? ওকে দেখো, জিনিসটা হলো আমরা যখন পরিশ্রম করি শক্তি লাগে না। সো তখন ধরো তুমি যে অতিরিক্ত ফ্যাটটা আছে তোমার বডিতে, সেই ফ্যাটটা ডিস্ট্রয় হয়ে যায়। সো ফ্যাট যদি ডিস্ট্রয় হয়ে যায়, তোমার এলডিএল তো বাড়ার চান্স নাই। এলডিএল যদি না বাড়ে তাহলে কি কোলেস্টেরল জমবে? কোনোভাবেই সম্ভব না। এই জন্যই পরিশ্রম করতে বলা হয়, যে একটা মিনিমাম অ্যামাউন্ট আসলে আমাদের সবসময় হাঁটা বলো বা তুমি যে সিঁড়িতে উঠা বলো, মানে আমাদের একটা মিনিমাম অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্টের পরিশ্রম প্রতিদিন করাটা আসলে উচিত। ঠিক আছে। ব্রেইন হেমোরেজ কি, ওই যে রক্তনালী ছিঁড়ে গেলে প্রথমে হেমোরেজ হয়, আর এই হেমোরেজ থেকে পরবর্তীতে স্ট্রোকের কারণ হতে পারে। ঠিক আছে, মানে স্ট্রোকের মেইন উদ্দেশ্য এটাই, যে ব্লাড যাবে না ব্রেইনে, মানে ব্রেইনের টিস্যু মারা যাবে, সহজ কথায় আরেকটু যদি সুন্দরভাবে বলি, ব্রেইনে ইনফার্কশন। ঠিক আছে, চলো আগে যাই। তাহলে দেখো এনজাইনা আমরা এই সবগুলোই বুঝে ফেলছি, সো আর বলতেছি না। তাহলে মেইন কথা কি? মেইন কথা হলো রিডিউস ব্লাড সাপ্লাই। রিডিউস ব্লাড সাপ্লাই, ঠিক আছে, এইটা হলো মূল কথা। রিডিউস মানে কি? মানে হলো কমে যাবে। রিডিউস মানে কি হবে ভাইয়া? কমে যাবে। ওকে, এবার আসি লক্ষণ কি। লক্ষণের মধ্যে খুব ভালো মতো এই প্রথম পয়েন্টটা, মানে নিজে শহীদ হয়ে গেলেও প্রথমটা মনে রাখবা। কি হয়েছে? স্টারনামের পিছনে বুকে ব্যথা, খুবই ইম্পর্টেন্ট একটা সাইন অ্যানজাইনার। ঠিক আছে, অ্যানজাইনা খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ হলো স্টারনাম। স্টারনাম মানে কি? বুকের মাঝখানে এই যে আমাদের যেই বোনসটা আছে, ঠিক আছে, সো এই যে এখানে কি হয়েছে, বুকের মাঝখানে যেই স্টারনাম বোনটা বা অস্থিটা, তার পিছনে যদি ব্যথা হয়। এছাড়া দেখো কি হইতে পারে, এইটা চলে, এই ব্যথাটা ছড়ায় পড়তে পারে, এবং ছড়ানোর মধ্যে দুইটা কথা মাথায় রাখবা, চোয়াল এবং বাহুর কথা মাথায় রাখবা, বিশেষ করে বাম চোয়ালের দিকে ছড়ায় পড়ে। ঠিক আছে, তো এই দুইটা মাথায় রাখবা, যেটা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়তে পারে। তারপরে দেখো, যেহেতু তুমি রক্ত, হৃৎপিণ্ডে ঠিক মতো রক্ত পাচ্ছে না, ও তো পাম্প করতে পারবে না। ও যদি পাম্প করতে না পারে, তাহলে কি বলো, ও আলটিমেটলি তোমার পেটে বা তোমার অন্যান্য অর্গানে রক্ত পাঠাতে পারবে? পারবে না। তার মানে তোমার হজম ঠিক মতো হবে না, বমি বমি হতে পারে, শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারবে না, ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে। ওকে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস ভাই, ঘন শ্বাস প্রশ্বাস কেন? মানে কি, দ্রুত গতিতে শ্বাস প্রশ্বাস বা এই যে হাঁপানো ওয়ার্ডটা, ব্যাপারটা অনেকটা এরকম। দেখো চিন্তা করো, যে তখন তোমার অ্যানজাইনা হইতেছে, যখন অ্যানজাইনা হইতেছে, তখন আলটিমেটলি কি, আলটিমেটলি হার্ট কি ঠিক মতো কাজ করতে পারবে? হার্ট ঠিক মতো কাজ করবে না। তাহলে যদি হার্ট ঠিক মতো কাজ না করে, তাহলে কি বলতো, হার্ট ঠিক মতো না কাজ করলে তোমার সারা দেহে অক্সিজেন প্রবাহ ঠিক মতো থাকবে? মানে সারা শরীরে কি রক্ত প্রবাহ ঠিক মতো থাকবে না? তার মানে কি হবে, সহজ বাংলা ভাষায় তোমার ফুসফুস চিন্তা করবে যে ভাই, অক্সিজেন না পাওয়ার কারণ মনে হয় আমি অক্সিজেন দিতে পারতেছি না। তখনও চিন্তা করবে যে তাহলে এক কাজ করি, আমি তাহলে রেসপিরেশন বাড়ায় দেই। আমি কি বুঝতে পেরেছি এই জিনিসটা কেন হচ্ছে? তাহলে কি হচ্ছে, হার্ট ঠিক মতো কাজ করতে পারবে না, তার জন্য কি হবে, এজন্য টিস্যুতে অক্সিজেন কম। তাহলে অক্সিজেন যদি কমে যায়, তাহলে অবশ্যই কি হবে, তখন ওই যে লাংস চিন্তা করবে যে হায় হায়, আমার তাহলে কি করতে হবে, আমার মনে হয় আমার সমস্যা হয়েছে, তখন সে শ্বাস প্রশ্বাস বাড়ায় দেওয়ার চেষ্টা করবে, যাতে কি হয়, যাতে ওই অক্সিজেনটা অভাব পূরণ হওয়ার চেষ্টা করে, মানে অন্তপক্ষে ভাববে এই কাজটা করার জন্য। ওকে, তাহলে এবার আসি প্রতিকার। ওকে, প্রতিকার কি? ওকে, প্রতিকার হলো ফার্স্ট অফ অল আমরা আসলে চেষ্টা করি কি, একটা ইসিজি করে দিতে, মানে হার্টটার আসলে সমস্যা কি, আর একটা ইকোকার্ডিওগ্রাম করতে বলি। ঠিক আছে, আর কি করতে বলি, যেটা তোমরা এতক্ষণ জানো, অবশ্যই কি এক্সারসাইজ করতে বলবো, যে ভাই আপনি পরিশ্রম করেন। আর কি বলবো, আপনি নিয়ন্ত্রণে রাখবেন আপনার যদি ডায়াবেটিস থাকে। কি কি নিয়ন্ত্রণ করবো আমরা? ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বলবো। তারপরে আমাদের উচ্চ রক্তচাপ বলবো, যে আপনি এটা নিয়ন্ত্রণ করেন, হাই ব্লাড প্রেশার দিয়ে এটা হইতে পারে। কারণ উচ্চ রক্তচাপ থেকে হইলে এই যে দেখো, এই যে ছিঁড়ে যাওয়া না, এটার অন্যতম একটা কারণ হলো উচ্চ রক্তচাপ। আরো অনেক কারণ আছে, বাট এটার একটা অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। ঠিক আছে, তারপরে কি আর বলবো, তারপরে বলবো আপনি আপনার কোলেস্টেরলকে কন্ট্রোল করবেন। ঠিক আছে, ওই যে এতক্ষণ যা শিখলে এটাই জাস্ট রিক্যাপ। তারপর ধরো ফলমূল খেতে বলা না, আদার্স এগুলো তোমরা পারবে, এটা আমি আর বলতেছি না। প্রতিকার কিন্তু ঠিক এই যে ধূমপান বিরত থাকুন, মদ্যপান থেকে বিরত থাকুন। এতক্ষণ যা যা শিখছো, যে যা যা কারণে হইতে পারে, সেটার উল্টাটা বলে দিবা, তাহলেই হবে। ওকে, হ্যাঁ, ইকো মানে ইকোকার্ডিওগ্রাম, পুরোটা লিখি নাই। ঠিক আছে, সব পয়েন্ট কি লাগবে না? হ্যাঁ, মানে আমি এই যে দেখো পরেরটা ডট ডট আছে,
ঠিক আছে, বইটা রিডিং দিয়ে রাখবা, এগুলো তোমরা নিজেরাই পারবে, যে এতক্ষণ শিখেছো না, এতক্ষণ যা শিখেছো তার একটা রিক্যাপ জাস্ট। তবে এখান থেকে এই দুইটা কথা ভালো মতো মাথায় রেখো, কি করতে বলবো ইসিজি কো, আর নিয়ন্ত্রণ করতে বলবো তিনটা জিনিস, এই দুইটা ভালো মতো মাথায় রেখো। বাকিগুলো তোমরাই পারবা, ফলমূল খেতে বলা, পরিশ্রম করতে বলবো, তার নিয়মিত পরিশ্রম, তারপরে ওই যে ধূমপান মুক্ত থাকতে বলবো, মদ্যপান করতে না করবো, এগুলো তো পারবাই। ঠিক আছে, চলো এবার আসে হার্ট অ্যাটাক কিভাবে ঘটে, আমরা বলে ফেলছি, সো আমি এটা নিয়ে কথাবার্তা আগাচ্ছি না। হার্ট অ্যাটাকেও কি হয়, একই রকম জিনিসটা দেখো, দুইটা তো আসলে একই জিনিস। দেখো একই রকম সিমটমস দেখেছো, লাস্টে গেলে ঘুমে ব্যাঘাতটা এক্সট্রা আছে, বাকি সব কিন্তু একই জিনিস, সো এটা আর বলতেছি না। প্রতিরোধ সেম কথা, একই জিনিস যদি আমরা প্রতিরোধ করতে পারি, সো সেম একই জিনিস প্রতিরোধ করতে হবে, অর্থাৎ কি করতে হবে, সেই পরিশ্রম না, মানে পরিশ্রম করতে হবে, ওই যে উচ্চ কোলেস্ট্রল যুক্ত খাবার খাওয়া যাবে না, এই ব্যাপারগুলাই, সো এগুলো আর বলতেছি না। হজমে গন্ডগোল, ওই যে দেখো, যখন হৃৎপিণ্ড ঠিকভাবে পাম্প করতে পারতেছে না, ও তো সারা দেহে রক্ত ঠিক মতো পাঠাইতে পারবে না। সো মূলত আসলে সব ফাংশনেই কিছু না কিছু ঝামেলা হবে। সো যেহেতু হজম বা খাবার সাথে তোমার পরিপাকের সম্পর্ক, সো পরিপাকেও একটু সমস্যা হবে, কারণ কি রক্ত ঠিক মতো পাচ্ছে না, পরিপাকের অঙ্গগুলো ঠিক মতো কাজ করতে পারবে না। অ্যানজিওগ্রাম মানে কি রিম বসানো? না না না, আমি আসতেছি, সমস্যা নেই, এই যে আসবো, এখনই আসবো। ওকে, এবার আসি হার্ট ফেইলিয়ার। ওকে, তাহলে আমি হার্ট অ্যাটাকে একটা কথা বলে আসি। হার্ট অ্যাটাক মানে কি, মানে হলো নো ব্লাড সাপ্লাই। ঠিক আছে, নো ব্লাড সাপ্লাই টু হার্ট মাসেল। আবার বলতেছি, এটা কিন্তু ভাই বোন না পুরাটা, ঠিক আছে, মানে ওই যে একটা অংশের কথা বলতেছি, মানে কি এটা একটা ইনফার্কশন। ওকে, এবার আসি তাহলে আমরা এরপরে হার্ট ফেলিয়ার। ওকে, হার্ট ফেলিয়ার মানে হলো যখন হৃৎপিণ্ড, মানে এটা হলো যে কোনো কারণে হইতে পারে, মানে কোনো, এই যে এতক্ষণ যা শিখলাম এগুলাও হইতে পারে, এটা ছাড়াও হইতে পারে, মানে এটা এমন একটা কন্ডিশন, হৃৎপিণ্ড যখন হৃৎপিণ্ড যখন চাহিদা অনুযায়ী রক্ত দিতে পারবে না, কোনো যে কোনো কারণে হইতে পারে, যদি সে চাহিদা অনুযায়ী রক্ত সরবরাহ করতে না পারে, রক্ত সরবরাহ করতে পারে না, এই জিনিসটাকে আমরা বলতেছি কি, এই জিনিসটাকে বলতেছি হার্ট ফেলিয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন দেখো, তোমরাই চিন্তা করো, এতক্ষণ কিন্তু আমরা বলেই ফেলছি হার্ট ফেলিয়ার কারণ, দেখো তোমরাই বলো, হার্ট অ্যাটাক হইলে সেক্ষেত্রে কি হার্ট ফেলিয়ার অটোমেটিক হয়ে যাবে না? কারণ হার্ট অ্যাটাক হইলে হৃৎপিণ্ড এমনিতেই কাজ করতে পারবে না, তাহলে হৃৎপিণ্ড যদি কাজ না করতে পারে, তাহলে এই যে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারবে, পারবে না। এই জন্য দেখো, এই হার্ট ফেলিয়ারের প্রথম কারণ হলো এমআই, মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। বুঝতে পেরেছি আমরা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে, দেখেছো, তাহলে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, তাহলে হার্ট অ্যাটাক হইলে হার্ট ফেলিয়ার হবেই, দেখে বুঝতেছি। এছাড়া কি, ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, বিপি মানে হলো ব্লাড প্রেশার, তখন আসলে হার্ট ঠিক মতো কাজ করতে পারে না এত উচ্চ রক্তচাপের মধ্যে। আর কি হতে পারে, কপাটিকা ভালভের যদি কোনো রোগ হয়, অথবা আইএইচডি মানে হলো ইসকেমিক হার্ট ডিজিজ, মানে যদি কোনো কারণে ইসকেমিক হয়, তাহলে কিন্তু একই জিনিস, তাই না? ইসকেমিয়া হইলেও কিন্তু একই অবস্থা, হৃৎপিণ্ড ঠিক মতো ব্লাড পাবে না, রক্ত পাবে না, তার মানে হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করতে পারবে না। অ্যারিথমিয়া মানে কি, রিদমিয়া ওয়ার্ডটা আসছে রিদম থেকে, এই যে রিদমিয়া, এই ওয়ার্ডটা আসছে কি থেকে ভাইয়া, রিদম। রিদম মানে কি, রিদম মানে একটা হারমোনি বা স্পন্দন। মূল কথা, অ্যারিথমিয়া মানে যদি হয় হলো অনিয়মিত, অনিয়মিত অনিয়মিত হৃদস্পন্দন হয়, সেটা হলো আমাদের অ্যারিথমিয়া। ঠিক আছে, সিভিয়ার অ্যানিমিয়া, অ্যানিমিয়া তো জানি আমরা, আরবিসি কমে যাবে বা হিমোগ্লোবিন কমে যাবে, আর স্মোকিং এর জন্য হতে পারে। মূলত স্মোকিং এর জন্য আসলে ওই অ্যানজাইনা এমআই করেই তারপরে হলো আমাদের হার্ট ফেলিয়ার হয়। হ্যাঁ, এরা পরস্পর সম্পর্কিত। ঠিক আছে, ওকে। হার্ট ফেলিয়ার কি দুইটা করোনারিতেই ব্লক হয়? না, একটার থেকে হইতে পারে। হার্ট ফেলিয়ার মানে যে চাহিদা অনুযায়ী মেনটেন করতে না পারাটা, হার্ট ফেলিয়ার ডিগ্রি অনুযায়ী, মানে তখন আলটিমেটলি ভ্যারি করবে আর কি, যে কতটুকু ক্ষতিকর হচ্ছে, একটা হলে একরকম ক্ষতি, দুইটাতেই ব্লক হলে দুই রকম, মানে বেশি ক্ষতি হবে। লক্ষণ কি, দেখো এখানে ঘুমের মধ্যেও শ্বাসকষ্ট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, তো ওই যে একই কারণে। তারপরে দেখো, সাদা বা গোলাপি রঙের রক্ত মাখা মিউকাস, এই ওয়ার্ডটা মাথায় রেখে, এটা আর কোথাও নাই, রক্ত মাখানো মিউকাস, কাশিটা এমন হবে রক্ত সহ, রক্ত লিকেজ হবে, টিস্যু জমে, তো এই যে ফুলে উঠবে, এটাকে আমরা বলি ইডেমা, এই ওয়ার্ডটা একটু যদি পারো জেনে রাখো। ঠিক আছে, ইডেমা হবে এখানে, মানে ফুলে যাবে বিভিন্ন জায়গায়, কারণ হার্ট ঠিক মতো পানি মানে মানে পাম্প করতে পারতেছে না, সো কি হবে, জায়গায় জায়গায় পানি জমে যাবে, বিশেষ করে পাতে পানি জমে যায় যখন রাইট হার্ট ফেলিয়ার হয়, মানে ডান হার্ট ফেলিয়ার হবে, তখন পায়ে পানি জমে যেতে পারে। যাক, ওইটা লাগবে না আমাদের, পানি জমে এটুকু জানলেই হবে। সো শুধু এই জায়গায় না, এই দেখো পা, গোড়ালি, পায়ের পাতা, উদর, যকৃৎ সব জায়গায় স্ফীত হয়, কেন, ওই একই কারণ, ইডেমা, সব জায়গায় ইডেমা হচ্ছে।
আশা করি বুঝতে পারছি ইডেমার কারণটা কি, আশা করি বুঝতে পারছি, তাই না? কারণ কি ইডেমা মানে কি তোমার তরল জমে যাচ্ছে, কারণ কি তুমি পাম্প করে সরাইতে পারতেছো না, তার জন্যই জমে যাচ্ছে। ওকে, প্রতিদিন সব কাজে সবসময় এই যে ক্লান্তি ভাব হবে, ভরা মনে হয় বা বমি বমি ভাব, হৃদস্পন্দন দ্রুত। হৃদস্পন্দন দ্রুত কেন হয়? কারণ ওই যে হৃৎপিণ্ড ভাবতেছে যে না আমার চেষ্টা করতে হবে, অন্তত আমি পারি আর না পারি চেষ্টা করতে হবে। So, আমাদের বডি গুলো এমন ভাবেই আলহামদুলিল্লাহ যে মানে সবকিছু চাই একদম শেষ নিঃশ্বাস দিয়ে তোমার জন্য তোমার বাঁচায় রাখবে বা তোমার ঠিক রাখবে। সেই জন্য হৃৎপিণ্ড শেষ মুহূর্তেও চাই যে হৃদস্পন্দন বাড়ায় দিয়া হইলেও আমি যদি পারি হার্ট রেটটা ঠিক রাখবো বা আমাদের ব্লাড ভলিউমটা ঠিক রাখবো। ঠিক আছে, তাহলে এখন দেখি এরপরে হৃৎপিণ্ডের চিকিৎসা। হার্টের কি শুধু ঊর্ধ্বাঙ্গে ব্যথা হবে কেন? দেখো এটা তো হার্ট অ্যাটাক, এখানেই প্রবলেম হচ্ছে না তোমার, তোমার তো ব্যথাটা তাহলে এখানেই হচ্ছে, তাই না? অবভিয়াসলি, তো খুবই অবভিয়াস না? ধরো চিন্তা করি যে হেপাটাইটিসের কথা, হেপাটাইটিসের ব্যথা ধর বুকে ফিল করবে না, ওইটা পেটের দিকে থাকবে। হার্টের সাথে স্ট্রেসের কি সম্পর্ক? ওকে, স্ট্রেস বলতে ধরো ওই যে যদি বেশি ওভার ওয়ার্কিং করে সেক্ষেত্রে মানে স্ট্রেস বলতে মানে শুধু স্ট্রেস না, আসলে পরিশ্রমের সাথে বেশ কিছু সম্পর্ক আছে, জেনেটিকের সম্পর্ক আছে, ঠিক আছে, সবকিছুর সাথে রিলেটেড। ওকে, ঠিক আছে, চলো তাহলে আগে যে আমরা প্যারাল্টিক্সের সব পয়েন্ট কি পড়তে হবে না? প্যারাল্টিক্সে দেখবা সুন্দর করে পানি কিভাবে জমে মেকানিজম সহ দেওয়া আছে। এটা হলো নাইস টু নো, তোমরা যদি পড়তে চাও এটা মানে দেখে রাখতে পারো, ঠিক আছে। বাট মেইন কথা এখানে যেগুলো লক্ষণ আছে এগুলো মাস্ট লাগবে, ঠিক আছে। পরীক্ষায় মেকানিজম কখনোই আসবে না, বাট হ্যাঁ যদি জেনে রাখতে পারো তাহলে ওই যে কখনো যদি কোশ্চেন আসে যে কোন হার্ট ফেলিয়ারে পায়ে পানি জমে, তখন তাহলে সুন্দর করে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আগে যাই। এবার দেখো বুকের এক্সরে। ওকে, এখানে বলেছে দেখো হৃৎপিণ্ডের অবস্থা জানা। ওকে, এখানে আসলে বুঝছো অবস্থা বলতে কি বুঝায়, যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিই। ধরো কার্ডিওমেগালি, বলো তো এটা মানে কি? কার্ডিওমেগালি এটা মানে কি বলো? কার্ডিওমেগালি মানে কি? ভাই এত কিভাবে মনে রাখবা? আরে দেখো মনে রাখার জিনিস বললাম যেটা, এখান থেকে মনে রাখবা তিনটা জিনিস। কি কি? এই যে শ্বাসকষ্ট, এটা আগেও পড়ছো। তারপরে দেখো রক্ত মাখানো মিউকাসটা মনে রাখবা, আর পানি জমবে, শেষ। হার্ট ফেলিয়ার থেকে পানি জমা দিয়ে তুমি তিনটা বানাইতে পারবা। আর ক্লান্তি ভাবে এগুলো তো তুমি নিজেই লিখতে পারবে, এটাকে আর আমার বলে দিতে হবে? হৃদস্পন্দন দ্রুত হয়, এটা তো কারণ বললামই। হার্ট কাজ করতে না পারার জন্য ও চেষ্টা করবে সব মানে সর্বোচ্চটা দিয়ে মানে বের হয়ে আসতে, বাট তোমার ঠিক রাখতে চেষ্টা করবে। এই তো হার্ট বড়। তো আমরা কি করি জানো, এই এক্সরের মাধ্যমে এই হার্ট বড় এইটা বুঝতে পারি। অর্থাৎ এক্সরে যখন করি, তোমরা এক্সরে ফিল্ম যদি দেখে থাকো দেখবা লাংস এর মাঝখানে বোঝা যায় আর কি, যে লাংস এর অবস্থাটা দেখা যায় যে এরকম বাঁকা হয়ে আছে বাম দিকেরটা, ঠিক আছে, আর ডান দিকেরটা দেখা যাবে এরকম শ্যাডো। দেখেছো কিনা যদি কারো এক্সরে করা হয়ে থাকে কাশির জন্য বা অন্য কোনো কারণে। তো যখন এই যে কার্ডিওমেগালি হয় এটা বড় হয়ে যায়, সো এরকম কোনো অবস্থা থাকলে সেটা আমরা কি আমরা এক্সরে এর মাধ্যমে বুঝতে পারি। এইটাই বলা হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা জানা। ইসিজি, ইসিজি কি? ইসিজি হলো দেখো হৃৎপিণ্ডে কোনো সমস্যা হলেই প্রাথমিকভাবে কি হবে আমরা জানি। হৃৎপিণ্ডের মেইন কাজ কি? মেইন কাজ কার্ডিয়াক ইম্পালস। এই কার্ডিয়াক ইম্পালস নিয়ে তোমাদের একটা কথা বলেছিলাম, মনে আছে? এটা আসলে এক ধরনের কি অ্যাকশন পটেনশিয়াল, বা সহজ বাংলা ভাষায় এটা কি একটা ভোল্টেজ, তাই না? তাহলে দেখো আমরা যদি এই ভোল্টেজটা মেজার করতে পারি, আমরা যদি এই ভোল্টেজটা মেজার করতে পারি বা পরিমাপ করতে পারি, তাহলে কিন্তু বুঝতে পারবো যদি ভোল্টেজের উল্টাপাল্টা অবস্থা থাকে তার মানে কি সমস্যা আছে হৃৎপিণ্ডে। তো এই ভোল্টেজ বোঝার যে মেকানিজম তাকে আমরা বলি ইসিজি, ইলেকট্রো কার্ডিওগ্রাম। ইলেকট্রো মানে ওই যে ভোল্টেজ থেকে আসছে, কার্ডিও মানে তো হার্ট, আর গ্রাম মানে হলো পিকচার বা ছবি। অর্থাৎ কি? অর্থাৎ হৃৎপিণ্ডের এই বৈদ্যুতিক কার্যকলাপের যে ছবি বা চিত্র সেটাই হলো আমাদের কি ইসিজি। ওই যে দেখো না এরকম হয়, এই যে মানে ওই যে সিনেমায় দেখা যায় যে এরকম একটা কার্ভ উঠতেছে, তাই না? ধরো এই যে এরকম, দেখছো? এরকম আশা করি তোমরা বিভিন্ন সিনেমাতে দেখেছো। এইটাই সেই ইসিজি, ঠিক আছে। তো এই ইসিজি আমরা দিয়ে বুঝতে পারি কি কার্ডিয়াক ইম্পালস ঠিক মতো আছে নাকি। যখন ইসিজি চলতে চলতে এরকম ফ্ল্যাট হয়ে যাবে, মানে কি মানে তার এই ভোল্টেজের কোনো পরিবর্তন নাই, তার মানে ভোল্টেজ নাই মানে কার্ডিয়াক ইম্পালস নাই, কার্ডিয়াক ইম্পালস নাই মানে কি সে আর কাজ করতেছে না, অর্থাৎ হৃৎপিণ্ড আর কাজ করবে না, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আছে কি এটা দিয়ে, এই জন্যই এটা এর জন্যই দেখো বলা হয়েছে মুখস্থ করতে হবে না, এই জন্যই বলা হচ্ছে প্রাথমিক রোগ নির্ণয়। কারণ প্রথম সমস্যা তো এখানেই হবে, কার্ডিয়াক ইম্পালস মানে আমাদের ভোল্টেজ দিয়ে পুরো হৃৎপিণ্ড আমরা বুঝতে পারবো। তারপরে দেখো ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ওকে, এটা ব্যাপারটা কেমন, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা জানা। চলো চিন্তা করি, ধরো আম, 60 বছরের কেউ, ঠিক আছে, 60 বছরের কেউ 5 তলা বিল্ডিং এ দৌড়ায় উঠতেছে, মানে দৌড়ায় বলতে তুমি তাকে বললা উঠতে। এখন সে উঠার পর সে ধরো 5 মিনিটে উঠলো, এবং তুমি ধরো 20 বছর একজনে বললা, সে উঠলো ধরো 2.5 মিনিটে।
মানে কি উঠবে অবশ্যই। এবং দেখবা ৬০ বছরের যে সে দেখবা অনেক বেশি হাঁপায়া গেছে। সে হলো ধরো হৃৎপিণ্ড মানে তুমি যদি হাত দিয়ে দেখো দেখবা এত বেশি বিট করতেছে। বাট এই যে ২০ বছর যে সেও কিন্তু হাঁপাবে। বাট ওই ৬০ বছরের মতো কি হাঁপাবে? অবশ্যই না। তাই না? অবশ্যই না। তাহলে এই যে জিনিসটা যে তার মানে কি? এই যে হার্ট ২০ বছরের জন্য যে হার্ট সে কিন্তু এই ৫ তলা উঠাটা টলারেট করতে পারছে। তাই না? বাট ৬০ বছরের যিনি ছিলেন সে তার হার্ট কিন্তু এটা টলারেট করতে পারে নাই। অর্থাৎ আমরা এইটাই বুঝার চেষ্টা করি যে আমরা ট্রেডমিলের মধ্যে বসায় দেই বা বিভিন্ন মেকানিজম আছে। তো সেখানে কি করে? ওই যে ওই লোকটা বা যে থাকে তাকে এক্সারসাইজ করতে বলা হয়। সো যখন এক্সারসাইজ করবে আমাদের হৃৎপিণ্ড যদি দুর্বল হয় আমরা কিন্তু বেশি এক্সারসাইজ করতে পারবো না। বাট যদি আমাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালো থাকে আমরা কিন্তু বেশি এক্সারসাইজ করতে পারবো বা আরো সুন্দরভাবে বললে বেশিক্ষণ পরিশ্রম করাটা টলারেট করতে পারবো। দিস ইজ কল্ড এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ঠিক আছে? ওকে, আমরা কি তাহলে ক্লিয়ার? এরপরে দেখো রক্তের বিএনপিটা মাথায় রেখো। বিএনপি দিয়ে কিন্তু অন্য কিছু ভাইবো না, এটা হলো ব্রেইন নাট্রিটিক পেপটাইড, একটা কেমিক্যাল সাবস্টেন্স। এটা কি করে? হার্ট ফেইলিয়ার কি নিশ্চিত করে। এটা পরীক্ষার জন্য লাগবে, বিশেষ করে অ্যাডমিশন এগুলা লাগে। হ্যাঁ, তারপরে দেখো করোনারি এনজিওগ্রাম। ওকে, এনজিও মানে কি মাথায় রাখবা। এনজিও ওয়ার্ড যেখানেই পাবা বুঝবা এটা হলো রক্তনালীকে বুঝাচ্ছে। রক্তনালীকে বুঝাচ্ছে, মুখস্থ করা কিন্তু কিছু নাই। তাহলে গ্রাম মানে কি? আগেই বলছি গ্রাম মানে পিকচার। ঠিক আছে? তাহলে দেখো এনজিওগ্রাম মানে কার পিকচার? রক্তনালীর ছবি। রক্তনালীর ছবি দিয়ে কি বুঝবা তুমি? এই যে ব্লক বুঝবা, আমরা তো ব্লক নিয়ে পড়াশোনা করেছি অ্যাঞ্জিনাতে। লাস্টে এমআরআই, এমআরআই দিয়ে বুঝি পেশির অবস্থা জানা। সেটা আমরা সহজে মনে রাখতে পারি এমনি, মাসেল দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে? মাসেলের এম থেকে এমআরআই, মাসেলের এম থেকে এমআরআই। এই চারটা এইচএসসি এর জন্য লাগবে, বাট অ্যাডমিশন আরো বেশি লাগবে। ওকে, চলো আগে যাই তাহলে আমরা। প্রতিটি মানুষের হৃৎপিণ্ডের সাইজ তো সেম না, সেটা কিভাবে গড় করে? ওকে, গড় বলতে এখানে ধরো অ্যাডাল্ট মানে আমরা ওই যে মানে একটা সুস্থ স্বাভাবিক অ্যাডাল্টেরটা ধরে আমরা কাজ করে আগাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো তাহলে আগে ইকোকার্ডিয়াগ্রাম হলো সাউন্ডের রেসপেক্টে। ঠিক আছে? এমআরআই ব্রেনে করা হয়? হ্যাঁ, এমআরআই ব্রেনেও করা হয়, ব্রেনের জন্য করা হয়, স্পাইনাল কর্ডের জন্য করা হয়। ঠিক আছে? ওকে, চলো আগে যাই। এবার দেখি আমরা ওকে, এবার দেখো পেসমেকার। ওকে, পেসমেকার কি আমরা নাম পড়েছি, দেখি কার বলো তো, কাকে বলা হয় ন্যাচারাল পেসমেকার? বলো, কাকে ন্যাচারাল পেসমেকার বলা হয়? দেখি কার কার মনে আছে কাকে ন্যাচারাল পেসমেকার বলা হয়, বলো। আরে সাবাস, আগুন, হ্যাঁ। এসএ নোট, তাই না? মানে কি এসএ নোট কি করতে পারে? ইম্পালস তৈরি করতে পারে বা উদ্দীপনা তৈরি করতে পারে। এখন ধরো কোনো কারণে আমাদের এসএ নোট কাজ করতেছে না, তাহলে কি হার্ট অফ হয়ে যায়? মানে অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু যাবে না। কারণ কি এবি নোট আছে, আমরা পড়েছিলাম ওই দিন যে এসএ নোট কাজ করতে না পারলে রিজার্ভ পেসমেকার কাজ করে। সেই রিজার্ভ পেসমেকারটা কি? এবি নোট, তাই না? এখন খেয়াল করো যে না, তোমার যদি এটা তো আসলে তাও সিনক্রোনাইজড হওয়াটা খুবই টাফ। মানে তোমার হার্ট তো জাস্ট ওইটা দিয়ে ব্যাকআপ দিচ্ছে, তাই না? বাট এটা তো পার্মানেন্ট সলিউশন না। তো আমরা তাই ইম্পালস তৈরি করার জন্য তখন কি করি? তখন বাহির থেকে একটা পেসমেকার লাগাই দিই। বাহির থেকে একটা কি লাগাই দিই? যন্ত্র লাগাই দিই। তো যেহেতু বাহির থেকে যন্ত্র লাগাই দিচ্ছি, সো আলটিমেটলি কি হচ্ছে? এটাতেই ইম্পালস তৈরি হবে। তাহলে ইম্পালস তৈরি হওয়া মানে কি? আগেই বলতেছি ইম্পালস মানেই ভোল্টেজ। এটা মানে কি? ভোল্টেজ বা বিভবের পরিবর্তন। তাহলে বিভবের পরিবর্তন হওয়ার জন্য কি একটা ব্যাটারি লাগবে না? অবশ্যই, যেটা কিনা ইম্পালস তৈরি করতে সাহায্য করবে। ওকে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এই ব্যাটারিটা হলো লিথিয়াম ব্যাটারি। মাথায় রেখে, এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি না, ভুল হয় পরীক্ষায়। এটা কিন্তু লিথিয়াম আয়ন না। ঠিক আছে? এটা শুধু লিথিয়াম ব্যাটারি। কেমিস্ট্রিতে তোমরা পড়বা যে দুইটার মধ্যে পার্থক্য আছে। জেনারেটর থাকে, ইলেকট্রোড থাকে, আর কয়টা তার থাকে। ওকে, তারগুলো কি করি? তারগুলো আমরা হৃৎপিণ্ড প্রবেশ করাই, যাতে ওখান থেকে ইম্পালসটা ছড়ায় পড়তে পারে। হৃৎপিণ্ডে প্রবেশ, এই যে তোমরা পাশের ছবিতেই তার দেখতে পাচ্ছ। তাহলে দেখি এখন আমরা কি করি। আমরা পেসমেকার তিন ধরনের হতে পারে, এক প্রকোষ্ঠ, দ্বিপ্রকোষ্ঠ, ত্রিপ্রকোষ্ঠ। ওকে, এক প্রকোষ্ঠ মানে ধরো তোমার হার্টটা মানে পাম্প এখনো কিছুটা করতে পারছে, মানে অত ভয়াবহ অবস্থায় যায় নাই। সো তুমি কি করবা? ইম্পালস তোমার পুরো হার্টে দরকার নাই। পুরো হার্ট বাকিটুক ধরো ভালো, এই অলিন্দের এখানে প্রবলেম হচ্ছে। সো তুমি কি করবো? আমরা সুন্দর মতো এই যে এই পর্যন্ত একটা তার দিব, যাতে এইদিকে ইম্পালস তৈরি হয়, মানে এইটুক জায়গা জুড়ে ছড়ায় পড়তে পারে। বা ধরো নিচ পর্যন্ত দিব। অর্থাৎ প্রাথমিক অবস্থায় খুব বেশি যদি বড় সমস্যা না হয় আমরা একটা তার দিয়ে কাজ চালাই দিই, এটা বলি এক প্রকোষ্ঠ। অর্থাৎ আমরা এখানে দেই হলো হয় ডান অলিন্দে
অথবা ডান নিলয়, মানে মাথায় রাখবা ডান নিয়ে কথাবার্তা, ঠিক আছে। যখন দেখি আরেকটু খারাপ অবস্থা তখন আমরা দুই প্রকোষ্ঠেই দিই, অর্থাৎ আমরা এটা দিই ডান অলিন্দ প্লাস ডান নিলয়। মাথায় রেখো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথমটা কি ডান নিলয় অথবা ডান অলিন্দ, সেকেন্ডটা ডান অলিন্দ আর ডান নিলয়, আর থার্ডটা তিন প্রকোষ্ঠ। যদি অনেক বেশি খারাপ হয় তখন আমরা দেই ডান অলিন্দ ডান নিলয়, এই দুইটা তো দিবই, ডান অলিন্দ ডান নিলয় তো দিবই, পাশাপাশি পাশাপাশি আমরা দেই হলো এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, বাম নিলয়। কারণ নিলয়ের মাসেলটাই আসলে মাংসপেশিটা বড়, নিলয় তো তুমি দেখেছো প্রাচীর পুরু। সো এইটা আসলে দিলেই মোটামুটি এই তিনটা দিলে আমাদের পুরো হার্ট কভার করে যায়। সো পরীক্ষায় আমরা এইটা বেশি ভুল করি, ঠিক আছে। ওকে, এখন আমাদের একটু প্রশ্ন বলো তো ভাইয়া, কারো ধরো এই পেসমেকার দেওয়া আছে, কারো পেসমেকার করা আছে, এখন বলো সে কি এমআরআই করতে গেলে প্রবলেম হবে? বলো তো। হ্যাঁ এই তো, তাই না? ব্যাটারি চেঞ্জ করতে হয় না? হ্যাঁ ব্যাটারি চেঞ্জ করতে পারে, সমস্যা নেই, 7 থেকে 10 বছর পর চেঞ্জ করা যায়। হ্যাঁ অবভিয়াসলি, তার মানে কি দেখো, এটা একটা ইলেকট্রিক যন্ত্র না? তো যখন আমরা এরকম এমআরআই এর মতো ম্যাগনেটিজম, এই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ম্যাগনেট দিচ্ছি, বা ধরো কোনো ক্ষেত্রে ভারী যন্ত্রপাতি মানে কোনো ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক কোনো যদি প্রসিডিওরের মধ্যে দিয়ে যাই, সেটার জন্য কিন্তু এই পেসমেকারের জন্য খারাপ, তাই না? কারণ ও এসে ওর ইম্পালসের মধ্যে ঝামেলা করবে, তখন তার হার্টে আরো সমস্যা হওয়ার চান্স থাকে। সেজন্য যাদের এরকম থাকে তাদেরকে আমরা এমআরআই করতে না বলি, বা এমআরআই বলি যে অ্যাভয়েড করতে, তাদের অন্যভাবে আমরা চিন্তা করি, ঠিক আছে। ওকে ভাই, এই লিথিয়ামের ক্ষেত্রে পার্থক্য কি? ওকে, এটা হলো কেমিস্ট্রিতে তোমরা ভালো মতো বুঝবা যে দুইটার মধ্যে পার্থক্য কি। আপাতত আসলে দরকার নেই, ঠিক আছে, জাস্ট এখন একটু মুখস্থ করে যাও তাহলেই হবে। এবার আসে ওপেন হার্ট সার্জারি। ওকে, এখানে তেমন কিছু না, একদম সিম্পল জিনিস। ওপেন হার্ট সার্জারি মানে কি, আমরা এই যে বুক চিরে আমরা হৃৎপিণ্ড খুলে যদি কোনো একটা সার্জারি করি হৃৎপিণ্ডের মধ্যে, সেটাকে আমরা বলবো ওপেন হার্ট সার্জারি। ওকে, এই ওপেন হার্ট সার্জারি করার সময় একটা জিনিস খেয়াল করো, তোমার হৃৎপিণ্ড কি অলওয়েজ পাম্প করতেছে, তাই না? অলওয়েজ বিট করতেছে। সো এই বিট করা অবস্থায় কিন্তু হৃৎপিণ্ডের কাজ করাটা একটু কঠিন, তাই না? অবশ্যই। সো এই জন্য আমরা কি করি জানো, আমরা একটা মেশিন বানানো হয়েছে যার নাম হলো কার্ডিও পালমোনারি মেশিন। কার্ডিও মানে কি? কার্ডিও মানে হলো হার্ট, পালমোনারি মানে হলো ফুসফুস বা লাংস, এটাকে বলা হয় হৃদ ফুসফুস মেশিন বাংলায়। বাংলায় কি ভাই? হৃদ ফুসফুস মেশিন। তো এটা দিয়ে কি করা হয়, যে আমরা ওই যে হৃৎপিণ্ড সারাক্ষণ নড়াচড়া করলে তো সমস্যা, আমরা কি করি, এই যে দেখো অন পাম্প, মানে আমরা এই হৃদ ফুসফুস মেশিন যেটা দেখলাম না, এই হৃদ ফুসফুস মেশিন, এইটাকে অন করি। মাথায় রাখবা, অন মানে মেশিনটা অন, ঠিক আছে। সো এটাকে যখন অন করে রাখবো, তার মানে তোমার হৃৎপিণ্ড কিন্তু এখন অফ হয়ে যাবে। হৃৎপিণ্ড কিন্তু এখন অফ করে আমরা কাজ করতে পারবো, কারণ কি, হৃৎপিণ্ডের যা কাজ ছিল পাম্পিং করা, সেটার দায়িত্ব কে নিয়েছে? এই যে যন্ত্রটা নিয়েছে। তার জন্য কিন্তু এখন হৃৎপিণ্ড কি করা যাবে, দরকার নেই, হৃৎপিণ্ড এখন পাম্প না করলেও সমস্যা নেই, কারণ ও কাজ চালায় নিচ্ছে। এখন এটার বুঝছো ক্ষতিকর দিকও আছে, কারণ আলটিমেটলি একটা মানে ন্যাচারাল প্রসেস থেকে পুরো একটা আর্টিফিশিয়ালে চলে গেছে, এটা তো খারাপ। তার জন্য আরো ভালো ব্যবস্থা কি, আমরা অফ পাম্প করি। অফ মানে কি, নাম থেকে বুঝবা, এখানে অন অফ লেখা আছে কি, যন্ত্রটার সাপেক্ষে। তার মানে এখানে কি, হৃদ ফুসফুস মেশিনটা অফ, ঠিক আছে। তাহলে এইটা যদি অফ হয়, এখন হৃৎপিণ্ড কি করতে হবে? অবশ্যই হৃৎপিণ্ড অফ করা যাবে না, তার মানে এখানে কিন্তু হৃৎপিণ্ড চলতে থাকে, এই অবস্থাটাকে আমরা বলি বিটিং হার্ট। যদিও হৃৎপিণ্ডের আমরা গতি কমায় দেই, মানে যেহেতু কাজ করাটা আসলেও টাফ, এই হৃৎপিণ্ড যদি একইভাবে চলতে থাকে, আমরা রেট কমায় দেই যাতে হৃৎপিণ্ড কাজ চালায় নিতে পারে। বাট ওই যে জিনিসটা হলো, আমরা তাও হৃদ ফুসফুস দেই না, হৃৎপিণ্ডের উপরেই নিয়ন্ত্রণটা থাকে, অর্থাৎ এটাকে বলা হয় বিটিং হার্ট, ঠিক আছে। এটা অফ করে, অফ না মানে মেইন কথা, মানে ইউজ করি না, ঠিক আছে। এটা অফ বলতে মানে অফ না, তোমাদের মনে রাখার জন্য বললাম, এটা অফ না, আমরা হৃদফুসফুস মেশিন ব্যবহারই করি না, হৃৎপিণ্ডের জায়গায় থাকে, ঠিক আছে। ওকে, এখন দেখি আর কি আছে, রোবট সার্জারি। সো ওই যে এইটারও কিন্তু খারাপ দিকও আছে। সো এর জন্য আরো সুন্দর জিনিস কি ভাই, রোবট দিয়েই করিস জিনিস, মানে ঝামেলা মুক্ত, ঠিক আছে। সো এটাই করা হয়, এইটুকুর বেশি কিছুই দরকার নেই এখান থেকে। এবার সে করোনারি বাইপাস। ওকে, বাইপাস ব্যাপারটা কি দেখো, এটা তোমরা হয়তো নাম শুনেছো। ধরো এই যে সেম জিনিস, আমরা ওই যে প্লেকের কথা চিন্তা করি। ধরো এই যে এরকম হয়েছে, ঠিক আছে, তোমার একটা ব্লাড ভেসেল, তোমার ওই যে করোনারি আর্টারি, সেম কথা, জমতে জমতে ধরো এখানে সাপোজ 95% জমে গেছে। এখন তোমার তুই যে মানে অ্যানজাইনার, অস্থির অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা শুরু হয়ে গেছে। তো হার্ট অ্যাটাকের আগেই তুমি ডাক্তারের কাছে গেলা, ডাক্তার এখন ভাবলো ওকে একটা কাজ করা যায়, কি করলো, সে এই দুই জায়গায় দুইটা ছিদ্র করলো বা টিয়ার করলো।
করে সে আরেক কাজ করলো, তোমার দেহেরই আরেকটা রক্তনালীকে কেটে নিয়ে সেখানে বসায় দিল। দেখো তো, যখন এটা বসায় দিবে, রক্তনালী বলতে সাধারণত আমরা এটা শিরা বসাই। কি বসাবো সাধারণত? শিরা, নরমালি। কারণ কি, শিরাটা একটু প্রশস্ত হয়, সেই জন্য প্রশস্ত জিনিসপত্র বসাই আমরা। সো কি হবে এতে, যখন এরকম একটা বসাবো আরেকটা পথ, সো এই যে ডিফারেন্ট একটা পথ, তখন রক্ত তাহলে সামনে না যেয়ে কি করবে, রক্ত তাহলে এদিক দিয়ে যাওয়া শুরু করবে। তার মানে তোমার এখন কিন্তু হার্ট ঠিক মতো চলবে, হার্ট ঠিক মতো চলবে। এই যে আরেকটা পথ, এই যে ভিন্ন পথ, এই যে ভিন্ন পথ, এইটাকে আমরা বলি হলো বাইপাস। এটাকে আমরা বলি কি ভাইয়া, বাইপাস। অর্থাৎ আরেকটা পথ দিয়ে চালায় দিছে, এটাকে বলা হয় করোনারি বাইপাস। ঠিক আছে? ওকে, এগুলো কেমনে করে, জয়েন কেমনে করে, আপাতত দরকার নেই, ইনশাল্লাহ মেডিকেলে আসলে, ইনশাল্লাহ যখন তোমরা কার্ডিওলজিস্ট হবা তখন তোমরা নিজেরাই করবা। ঠিক আছে? আপাতত জাস্ট এই কনসেপ্টটা জানাটাই আমাদের দরকার। ওকে, বুকের বোনগুলো কি করে, এখানে কাটার সুযোগ আছে, ঠিক আছে, আবার প্লেসমেন্টের সুযোগ আছে, টেনশন নিও না। যখন মানে ব্রেইনের সার্জারি করে, তখন বুঝছে একটা মেশিন আছে, ব্রেনকে ড্রিল মেশিনের মতো, ব্রেনে হাড় কেটে কাজ শেষ করে আবার হাড়েরটা জায়গাটা জায়গায় বসায় দেয়, তারপরে আবার বুঝছো কিছু ক্লিপ টাইপ আছে, সো হাড়টাকে আবার ওই জায়গায় অ্যাটাচও করে ফেলে। সো টেনশন নিও না, এটা দিয়ে ভয় পাই না যে ভাই হাই হাই বুক কেটে ফেললো, কি এমন অবস্থা, তাহলে তো খাইছে না। ঠিক আছে, সমস্যা নেই। শিরা কোথা থেকে পাই, সাধারণত এটা হইলো পা থেকে নেওয়া হয়, কারণ পায়ে আমাদের অনেক বেশি এক্সট্রা শিরা থাকে আর কি। এক্সট্রা বলতে মানে পেঁচানো থাকে অবস্থায়। ঠিক আছে, চলো আগে যাই তাহলে আমরা। ওকে, ঠিক আছে, তাহলে দেখো বাইপাস নিয়ে আমাদের তেমন কিছু জানতে হবে না, এই যে যা বললাম এটাই লেখা আছে যে আরেক জায়গায় স্থাপন করা। নাম হলো, এটাকে গ্রাফটিং বলা হয়। গ্রাফটিং মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গা, তোমরা প্ল্যান্টের ক্ষেত্রে বা গাছের ক্ষেত্রে গ্রাফটিং কথাটা শুনেছো। 3 থেকে 5 ঘন্টা লাগে, যদি জানতে পারো ভালো। এই যে 90 থেকে 99 হলে অস্থির অ্যানজাইনা, এটা তো আমরা শুরুতেই বলে আসছি। ওকে, এনজিওপ্লাস্টি। ওকে, এনজিওপ্লাস্টি দেখো, আমরা জানি এনজিও, এনজিও মানে কি, এনজিও মানে হলো কি, রক্তনালী, আমরা বলে ফেলছি কিন্তু। এনজিও মানে হলো রক্তনালী। আর প্লাস্টি মানে কি, প্লাস্টি মানে হলো পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন। পুনর্নির্মাণ মানে কি, দেখো চিন্তা করো, ধরো আমি যখন এই যে এই জিনিসটা, একই জিনিস চিন্তা করো যে তুমি ডাক্তারের কাছে গিয়েছো, এখন ডাক্তার চিন্তা করলো যে তোমার প্লেগটা ধরো এই যে এরকম আগের মতো। এখন ডাক্তার চিন্তা করলো আমি যদি এখানে আরেকটা দেই, আরেকটা যে নালী বসাই দেই, বাইপাস করে দেই, এতে সমস্যা হইতে পারে, তার মানে কোনো কমপ্লিকেশন হইতে পারে। তখন সে ভাবলো ওকে, বরং এর চেয়ে একটা কাজ করি, আমি রক্তনালীটাকে রিকনস্ট্রাক্ট করি, মানে আবার তৈরি করি। আবার তৈরি মানে কি, আমি যদি এইটাকে বাদ দিয়ে দিতে পারি কোনোভাবে, তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে। যদি এটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলেই তো ফ্লো আবার আগের মতো হয়ে যাবে। এইটাই হলো আমাদের এনজিওপ্লাস্টি। ঠিক আছে, তাহলে এটা করা যায় কিভাবে, বেলুন আছে, লেজার, কি কি আছে দেখো, বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, দেন অ্যাথেরোক্টমি, তারপরে কি করোনারি স্টেন্টিং। তাহলে দেখো, চলো আমরা তাহলে দেখি এইগুলা কিভাবে করা হয়। এই 4টার নাম মাস্ট মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি প্রচলিত কোনটা, স্টেন্টিংটা। এই 4টা নাম অবশ্যই 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 মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় কোশ্চেন আসবে কি, নিচের কোনটি অ্যানজিওপ্লাস্টির প্রসিডিওর বা প্রক্রিয়া নয় বা প্রকারভেদ নয়, তখন কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। আর এটা কে আবিষ্কার করেছে, যদি পারো মেডিকেলের জন্য এখন একটু পড়ে রাখতে পারো। ঠিক আছে? তার নামের মধ্যেও দেখবে একটা প্লাস্টি আছে বা এরকম কিছু একটা আছে। ঠিক আছে, চলো আগাই। তাহলে এখন দেখি এই যে বেলুন এনজিওপ্লাস্টি, বেলুন মানে কি, আমি এই যে একটা হলো চুপসে যাওয়া বেলুন, তার মানে এটা কি চুপসানো বেলুন প্রবেশ করব। আমরা প্রথমে একটা চুপসানো বেলুনকে ভিতরে প্রবেশ করাইলাম। ঠিক আছে, এই যে দেখো, এই যে হলুদ কালার ফ্যাট প্রবেশ করানোর পর আমরা এখানে কি করব, বেলুনটাকে ফুলায় দিব। সো ফুলাবো, যখন বেলুনটা ফুলাবো তখন কি হবে, তখন এই চর্বিগুলা সাইডে কিন্তু এই যে দেখছো ধাক্কা খেয়ে কি হয়ে যাবে, এক জায়গায় দেয়ালের সাথে আটকে যাবে বা লেগে যাবে। তারপরে আবার আমরা বেলুনটা বের করে আনবো, তার জন্য দেখো এই যে এখন কিন্তু প্রশস্ত হয়ে গেছে, এখন কিন্তু প্রশস্ত হয়ে গেছে, এটাকে বলা হয় বেলুন অ্যানজিওপ্লাস্টি। ওকে, এরপরে দেখি লেজার। লেজারটা সবচেয়ে মজার এবং সবচেয়ে সহজ। লেজারটা কি, একদম পুরো গুলির মতো, ধরো ওই যে মানে লেজার গান যেটা কার্টুনে যেরকম হয়, সেই কার্টুনের মতো কি করা হয়, এই লেজার থেকে রেডিয়েশন হয়, যেটা হলো এনার্জি রিলিজ হয়। তো এই এনার্জি গুলো দিয়ে কি করা হয়, এটাকে ধ্বংস করতে করতে, এই যে দেখো ধ্বংস করতে করতে চলে যায় এবং পুরাটা পরে ওপেন হয়ে যায়। ঠিক আছে, তো লেজার মানে লেজার দিয়ে ধ্বংস করা। তারপরে দেখি আর কি আছে, করোনারি অ্যাথেরেক্টমি। অ্যাথেরেক্টমি মানে বলতে পারো সহজ বাংলা ভাষায় ড্রিল মেশিন। অ্যাথেরেক্টমি সহজ বাংলা ভাষায় বলতে পারো কি ভাই, ড্রিল মেশিন। এটা কিন্তু বইয়ের কথা না, আগেই বলতেছি। বাট বইয়ে দেখবা লেখা আছে যে এখানে হলো ক্রমাগত ঘূর্ণন আবর্তনের মাধ্যমে এই কাজটা করা হয়। অর্থাৎ তুমি যদি এটা দিয়ে ওই যে ড্রিল মেশিনের মতো ঘুরে 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 এটা বের করে ফেলো, মানে কি তুমি লেজার ব্যবহার করো নাই, বরঞ্চ তুমি একটা যন্ত্র দিয়েছো যেটা কিনা ঘূর্ণনের মাধ্যমে এটাকে একদম ধ্বংস করে নিয়ে বের হয়ে যাচ্ছে। ছবি দেখে বুঝতেছো, তাই না? এইটাই হলো আমাদের অ্যাথেরেক্টমি। ওকে,
তারপরে দেখি আর কি আছে, করোনারি স্টেন্টিং। এখন দেখো এই যে বেলুন এনজিওপ্লাস্টি না একটা প্রবলেম আছে, খেয়াল করো। তুমি এটাকে প্রশস্ত করলে ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু এই যে এই জায়গাটায় তো এখনো ফ্যাট আছে কিছু পরিমাণ। সো একটা সময় পর তো আবার এখানে জমে যেতে পারে না, একটা সময় পর তো এখানে আবার জমে যেতে পারে, তাই না? আবার জমে যেতে পারে না, এটা তো খারাপ। এইটার জন্য তারা একটা বুদ্ধি বের করলো, যে আমরা যে কাজ করি, আমরা যদি বেলুনটার মধ্যে একটা তার জালি দিয়ে দিই তাহলেই তো আমাদের কাহিনী শেষ। অর্থাৎ দেখো এখানে একটা কি আছে, তার অ্যাড করা হয়েছে, বা তারের জালি বা স্টেন্ট ইউজ করছে, ঠিক আছে? আমি বাংলায় জাস্ট লিখে দিচ্ছি, এটা হলো তার জালি, ঠিক আছে? এটা একটা তার জালির মতো কাজ করতেছে। এতে কি হচ্ছে, যখন বেলুনটা ফুলাই ফেলতেছে দেখো তারটা ওর সাথে সাথে ফুলছে, বাট যখন বেলুন বের করে নিয়েছে এই যে স্টেন্টটা কিন্তু এখনো রয়ে গেছে। এই তার জালিটারে শুদ্ধ ভাষায় বলা হয় স্টেন্ট, ঠিক আছে? সো স্টেন্টটা কিন্তু রয়ে গেছে। এতে লাভ হয়েছে কি, এটা এখন আর চুপসে যাবে না, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা তো মোটামুটি বুঝতে পেরেছি। এখন তোমরা হয়তো অনেকে শুনেছো যে আমার হার্টে রিং পরানো হয়েছে বা বেলুন লাগানো হয়েছে। সো এই যে বেলুন বলতে এই যে এতক্ষণ চা পড়লে এগুলোর কথাই বলা হয়েছে। চলো তাহলে আগে যাই। ওকে, কুইজ ওয়ান। সো দেখি অ্যান্সার দিয়ে ফেলো, কুইজ ওয়ান কি হবে অ্যান্সার? আয়রন ম্যানের হার্ট কিরকম ভাই? আয়রন ম্যানের হার্ট তাহলে আয়রন ম্যানের জিজ্ঞেস করতে হবে। এটার কোনো সাইড এফেক্ট নেই, ওকে। ব্যাপারটা হলো একটা ছোট্ট জিনিস মাথায় রেখো, যে চিন্তা করবা ন্যাচারালের বিরুদ্ধে যাওয়া বা ন্যাচারালকে মানে প্রসেসকে কিছু করা মানে হলো সাইড এফেক্ট আছে, সহজ কথায়। ধরো আমরা এনজিওপ্লাস্টি বলি বা স্টেন্টিং বলি, আমরা হ্যাঁ ভালো করতে চাইছি, হ্যাঁ এটা সত্য হয়তো বা, কিন্তু আলটিমেটলি দেখো ভালো করতে চাইলে এটাকে একটা বাহিরের জিনিস তুমি দিছো না। তো আলটিমেটলি এটা কিছু না কিছু আসলে ক্ষতি থাকবে, যদিও এক্ষেত্রে ক্ষতির চেয়ে আমাদের ভালো দিকটা বেশি, এই জন্য আমরা এটা করে যাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার, ফাইন। তাহলে অনেকেই ঠিক অ্যান্সার দিয়েছে, এই যে অনেকেই কনফিউজ হয়ে গেছে, আগেই বলছি ডান দিকে প্রবেশ করানো হয় না, এটা হবেই না। ডান মানেই হলো কি, বলছি ডানকে শুরুতে প্রায়োরিটি দিব, হয় না বলছে, তার মানে অ্যান্সার কিন্তু বাম অ্যাট্রিয়াম, ভুল করো না। হৃদপেশিতে হ্রাস পেলে কি হবে দেখি, এটা অ্যান্সার দিয়ে ফেলো। লেজারটা ধমনী ক্ষতি করে না, না না, এই রেঞ্জেই দেওয়া হয়, মানে এমন ভাবে ই করা হয় যাতে ধমনী ক্ষতি না হয়। হ্যাঁ, লিরা বলি যে এটাই দিব, টেনশন নিও না। যাক আলহামদুলিল্লাহ, অনেকেই পারতেছি, কিন্তু অনেকেই আবার কনফিউজ হয়ে যাচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শেষ করি। থ্যাংক ইউ পার্টিসিপেশনের জন্য। ড্রিল করে ইনফেকশন, এই এটা ড্রিল করা না, মানে আমি তো জাস্ট বলার জন্য বললাম তোমাদের মনে রাখার সুবিধার্থে, যাতে তোমাদের মনে থাকে এখানে ঘূর্ণন আর আবর্তন ব্যবহার করা হয়। অ্যান্সার কি অ্যানজাইনা, কারণ কি যে দেখো এখানে কি হয়েছে, হ্রাস পেলে, তো হ্রাস মানেই অ্যানজাইনা, ঠিক আছে? তাহলে দেখি কে কে আছে। সাদমান, অমৃতা, ওকে, আরেকটা সাদমান, পুষ্পিতা, চৈতি, প্রাঞ্জল, নাইম, মিমহা, সুমাইয়া, পরাগ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ পার্টিসিপেশনের জন্য। যদিও দেখা যাচ্ছে ফার্স্ট সিঙ্গারের 10 জনের মধ্যে 3 জন মাত্র কারেক্ট অ্যান্সার দিয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা তাহলে একটা ছোট্ট ব্রেক দিয়ে আসি। 27 বাজে, ঠিক আছে? ওকে, যা আজকে ভালো মানুষের মতো ব্রেক দিলাম, 5 মিনিটের ব্রেক, ঠিক আছে? ভালো হয়েছি, তোমাদের ঘড়ি অনুযায়ী 5 মিনিটের ব্রেক।